আপনারা কাইন্ডলি সবাই একটু আপনারা কাইন্ডলি সবাই একটু ধৈর্য ধরে ক্লাসটা করবেন, এন্ড যদি ক্লাস রিলেটেড বা সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, ভাইয়া তার লেকচার শেষ করার পর ভাই আপনাদের থেকে কোয়েশ্চেন নিবে, তখন আপনারা আপনাদের প্রবলেম বা কনফিউশন গুলো ভাইয়ের সাথে শেয়ার করতে পারবেন। আর সিস্টেম রিলেটেড প্রবলেমের জন্য আমি আছি, আমাদের সাথে আমাদের ইন্টার্ন টিম থেকে মইনুল আছে। তো আমরা সেগুলো কালেক্ট করে আপনাদের প্রবলেম গুলো সলভ করে দেব। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? আব্দুল হাই সিদ্দিকী ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ভাইয়া মনে হয় আমাকে শুনতে পাচ্ছে না। আমরা একটু এক সেকেন্ড ওয়েট করি, ভাইয়া ইতিমধ্যে আমাদের সাথে জয়েন দিয়েছেন। তো ভাইয়া রেসপন্স করলেই আমরা ক্লাসটা শুরু করছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাই। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমার মনে হচ্ছে আমার ভাইয়া মাইকটা আপনি কাজ করছে না। জি ভাই, আপনি সবকিছু সেট করেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। এখন কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা মিনিট, আমি তাহলে একটু সেট আপ করে নিই। জি ভাইয়া। আচ্ছা, আমি তাহলে ক্লাসটা শুরু করি। আমার কথা শোনা যাচ্ছে তো, না? জি ভাইয়া। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা আইসিটি অলিম্পিয়াড সেশন 3 তে। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে সাইবার সিকিউরিটি এন্ড ক্লাউড কম্পিউটিং, সম্ভবত, তাই না? আচ্ছা, জি ভাইয়া। আমি একটা প্রেজেন্টেশন একটু শেয়ার করি, দেন আমরা শুরু করছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের আজকের মেইন টপিকস হচ্ছে সাইবার সিকিউরিটি এবং ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, সাইবার সিকিউরিটি জিনিসটা আসলে কি? আসলে
অনেকদিন আগেই যখন কম্পিউটার থেকে আস্তে আস্তে ইন্টারনেটের প্রযুক্তির উদ্ভাবন হইলো, ওই সময়টাকেই ইন্টারনেটের এই জগৎটাকে মানুষজন সাইবার ওয়ার্ল্ড নামে ডাকতে শুরু করে। সাইবার সিকিউরিটি আসলে বেসিক্যালি আসে যখন আমার একটা কম্পিউটার, ইন্ডিভিজুয়াল একটা কম্পিউটার কোথাও কোনো কিছুতে কানেক্টেড নাই, শুধুমাত্র কম্পিউটার, তখন আসলে কিন্তু এখানে সাইবার সিকিউরিটির কিছু নাই। কিন্তু যখন আমার কম্পিউটারটা ইন্টারনেটের সাথে সংযুক্ত, সেটা হয়তো 24/7 হইতে পারে, বা আমি মাঝে মধ্যেই ঢুকি ইন্টারনেটে কাজ করার জন্য। এখন তো আসলে ইন্টারনেট ছাড়া আমরা কম্পিউটার চিন্তাও করতে পারি না। এখন কম্পিউটার বা মোবাইল বলতেই আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে ইন্টারনেট। তো এই ইন্টারনেট ওয়ার্ল্ডের সাথে আমরা যখন সংযুক্ত থাকি, তখন এই সিকিউরিটিটা যেটা, এইটাই আসলে বলা হচ্ছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি বলতে এই যে আমার কম্পিউটার, আমার নেটওয়ার্ক, এবং আমি যে ব্রাউজারে যাইয়া একটা ওয়েব সার্ভার থেকে আমি একটা মানে ওয়েবসাইট ওপেন করি, সেই সার্ভার নিরাপত্তা, এবং একটা ওয়েবসাইটে যে বিভিন্ন তথ্য থাকে, হ্যাঁ, একটা সরকারি ওয়েবসাইট, আমার জন্ম নিবন্ধন ওয়েবসাইট, তো জন্ম নিবন্ধন ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন দেখা যায়, তার মানে এই ওয়েবসাইটের পিছনে একটা ডাটাবেজ আছে যেখানে আমাদের সবার জন্ম নিবন্ধনের তথ্য দেওয়া আছে। তো এক্ষেত্রে ওই ডাটাটার একটা প্রোটেকশন, সেই ডাটাটার প্রোটেকশনটাও সাইবার সিকিউরিটি। সোজা কথা, ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় সাইবার ওয়ার্ল্ডের সবকিছুই, আমার কম্পিউটার নেটওয়ার্ক, সার্ভার এবং ডেটা, এগুলো হ্যাকিং, ভাইরাস, ডাটা চুরি, এগুলোর থেকে রক্ষা করাটাই হচ্ছে সাইবার সিকিউরিটি। আমরা আসবো হ্যাকিং, মানে হ্যাকিং কি, সার্ভার আমার ধারণা সবাই কম বেশি বোঝে, তারপর আমি বলবো না 2 লাইন সার্ভার কি। ডেটা মানে তো তথ্য। সাইবার সিকিউরিটি মূল ভিত্তি আমরা বলি সিআইএ ট্রায়াড। সিআইএ ট্রায়াড মানে ইংরেজিতে সিআইএ মানে হচ্ছে এখানে 3টা শব্দ আলাদা আলাদা। একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি বা তথ্যের গোপনতা, একটা হচ্ছে ইন্টিগ্রিটি বিশুদ্ধতা বা সঠিকতা, আর একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি বা প্রাপ্যতা। সরি, এটা অ্যাভেইলেবিলিটি হবে। হ্যাঁ, প্রাপ্যতা, এখানে হয়তো ভুলবশত কনফিডেন্সিয়ালিটি লেখা হয়ে গেছে, ওই উপরেরটাই হয়তো কপি পেস্টে চলে আসছে। এটা হবে অ্যাভেইলেবিলিটি, ডাটার বা তথ্যের প্রাপ্যতা। তাহলে 3টা জিনিস, একটা হচ্ছে গিয়ে তথ্যের গোপনীয়তা। ওই যে একটু আগে আমি যে উদাহরণটা ব্যবহার করলাম, যে এখন পৃথিবীর উন্নত দেশ যেগুলো, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এগুলো তো আরো অনেক আগের থেকে হয়ে গেছে। আমাদের বাংলাদেশের মতো দেশেও এখন জন্ম নিবন্ধন বা জমির খাজনা, হ্যাঁ, এইরকম অনেক সরকারি তথ্যই এখন অনলাইনে, ট্যাক্স ট্যাক্স রিটার্ন আমরা অনলাইনে সাবমিট করতে পারি এবং অনলাইনে দেখতেও পারি। তো এখন যখনই আমি তথ্য সাবমিট করতে পারি এবং দেখতে পারি, তাহলে বুঝতে হবে ওই ওয়েবসাইটটার পিছনে একটা ডেটাবেজ আছে। ডেটাবেজ কি? ডেটাবেজ মানে যেখানে সমস্ত তথ্য সংরক্ষিত অবস্থায় থাকে। হ্যাঁ, তো ওইখান থেকে আমরা চাইলেই, আমি যেমন একটা নতুন তথ্য যখন যোগ করি ওইটা ডেটাবেজে যোগ হয়, আবার যখন আমি একটা ইনফরমেশন দেখতে চাই, যে আমার হয়তো আমি এনআইডি নাম্বার জানি, এখন আমি চাচ্ছি যে আমার এনআইডি ডিটেলসটা দেখবো, তো সরকারের একটা সাইট আছে, সেখানে গিয়ে আমি এনআইডিটা নাম্বারটা দিয়ে, আগে আমাকে লগ ইন করতে হবে অবশ্যই। তারপরে এই লগ ইনের ব্যাপারটা আমি আসতেছি পরে, কেন লগ ইনটা রাখা হয়, এটাও সাইবার নিরাপত্তারই অংশ। তো লগ ইন করতে হবে আমার, লগ ইন করার পর কি করতে হবে, যে লগ ইন করার পর আমি আমার, যেটা বলতেছিলাম, যে আমি আমার এনআইডি নাম্বারটা দিলাম, বা আমি আরেকজনের ডাটা চেক করতে চাচ্ছি, তার এনআইডি নাম্বারটা দিয়ে আমি ক্লিক করলাম। সে করলো কি, সেই যে তথ্য ভান্ডার বা ডাটাবেস থেকে তথ্যগুলো তুলে নিয়ে আসলো, তুলে এনে আমাকে দিল, দেখা যায় তার মানে পিছনে তথ্যগুলো কিন্তু আছে। তো এই তথ্যের একটা গোপনীয়তা আছে, আমার তথ্য আরেকজন দেখবে বা আরেকজনের তথ্য অনুমতি ছাড়া আমি দেখবো, এটা তো আসলে অ্যালাউড না। তাইলে সাইবার সিকিউরিটির মূল ভিত্তির একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, মানে আমি যেটা দেখাতে চাই সেটা দেখানো যাবে, যেটা আমি দেখাতে চাই না সেটা আমি দেখাবো না। যেমন এখন ব্যাংকের ট্রানজেকশন, ব্যাংকগুলো অনলাইনের মাধ্যমে করা যায়, তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবো, আমি আরেকজনেরটা তো আর দেখতে পাবো না। যদি দেখতে পাই তাহলে এখানে গোপনীয়তা ভঙ্গ হয়েছে। ঠিক আছে, সো এইটা একটা।
এটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, যে কোনো জিনিসের গোপনীয়তা। আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি, সঠিকতা বা বিশুদ্ধতা। এখন আমি একটু আগে যেই উদাহরণটা দিলাম, যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছি, ওয়েবসাইটের মাধ্যমে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করছি, আমার ব্যাংক অ্যাকাউন্টে ধরেন 5,000 টাকা আছে। এখন সেখানে যদি হঠাৎ করে 10,000 টাকা দেখায় বা 1,000 টাকা দেখায়, তাহলে তো তথ্যটা সঠিক থাকলো না, বিশুদ্ধ থাকলো না, এটা বিকৃত হইলো। এবং এটা শুনতে হয়তো মনে হয় নর্মাল, কিন্তু যে আমি ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি বলি যে এখন তো অনলাইন ব্যাংকিং এ ওই সংখ্যাটা যেটা দেখাচ্ছে এটাই আমার টাকা, আমার ব্যাংকে যদি দেখায় 10 লাখ টাকা, তাহলে তো আমি দাবি করবো যে আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে। সেম একই ভাবে যার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, তার যদি একটা শূন্য নাই হয়ে যায় 10,000 টাকা হয়ে যাবে। এখন ব্যাংক যদি বলে এই যে এখন তো আপনাকে দেখাচ্ছে 10,000 টাকা, তাহলে আপনার তো ভাই 10 লাখ টাকা নাই, তাহলে তো তার মাথায় বাড়ি। কিন্তু এইটা এনশিওর করাও সাইবার সিকিউরিটির একটা ব্যাপার, যে ইন্টিগ্রিটি, ডাটার ইন্টিগ্রিটিটা, ডাটার সঠিক বা বিশুদ্ধতা রক্ষা করা। আরেকটা হচ্ছে অ্যাভেইলেবিলিটি, প্রাপ্যতা। আমি এখন একটা টাকা ট্রান্সফার করব, আমি হয়তো আমার ভাইকে বা বোনকে কিছু টাকা পাঠাবো জরুরি ভিত্তিতে, আমি ঢুকলাম, বিকাশ অ্যাকাউন্টে ঢুকলাম, বা আমি আমার এই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলাম, মানে ঢুকলাম না, ঢোকার চেষ্টা করলাম, আমি ঢোকার জন্য ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, কিন্তু সেটা আর ঢুকছে না, ঘুরছে ঘুরছে, বা ওয়েবসাইটটা আর কাজ করছে না। এখন আমি তো ভাই বিকাশে অ্যাকাউন্ট খুলছি কেন, এই বিশেষ মুহূর্তগুলোতেই, বা বিকাশে তো আমার টাকাও আছে, এখন আমি যদি বিকাশে ঢুকতেই না পারি, তাহলে আমি দেখবো কিভাবে আমার বিকাশের টাকার পরিমাণ ট্রান্সফার করব কিভাবে। তো এইটাই হচ্ছে আমার মূল তিনটা। একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, যে ডাটাকে অবশ্যই গোপনীয় রাখতে হবে, গোপনীয় বা সুরক্ষিত রাখতে হবে। আরেকটা হচ্ছে ইন্টিগ্রিটি, এটার বিশুদ্ধতা, এটা যাতে কেউ ডাটাটাকে ম্যানিপুলেট করতে না পারে, ডাটাটাকে যাতে কেউ নষ্ট করতে না পারে, একবারে টোটালি নষ্ট করে দিতে পারে, বা ওই যে আমি যেটা বললাম বিকৃত করতে পারে। দুইটার ক্ষেত্রে তো আমার ক্ষতি। আমার ব্যাংক অ্যাকাউন্টে যদি হঠাৎ করে সব তথ্য নাই হয়ে যায়, ব্যাংক বলবে আপনার তো 5 টাকা ছিল, আমি বলবো আমার তো 5 লাখ টাকা ছিল, এখানে একটা ঝামেলা হয়ে যাবে। আরেকটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, ওই একই কথা, যে যেখানে আমার ডাটা রাখা আছে, বা আমি একটা ওয়েবসাইটে ঢুকবো, আমি সেই ওয়েবসাইটে ঢুকতে পারছি না, আমি এখন ক্লাস করব আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে ঢুকবো, আমি ঢুকতে পারছি না। তাইলে এই তিনটা জিনিস এনশিওর করার জন্যই আমার সাইবার সিকিউরিটিটা দরকার। তো এখন আমি একটু আগে যেটা বললাম যে গোপনীয়তা, গোপনীয়তা তো আসলে অনেক ধরনের আছে, ওই যে বললাম সেটা হইতে পারে আমার জন্ম সনদের তথ্য, হ্যাঁ, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা। আবার কি আছে, আমার রাষ্ট্রীয় তথ্য, রাষ্ট্রের গোপন নথিপত্র, সেটার গোপনীয়তা আছে। একটু আগে আমি বললাম, আলোচনা করলাম ব্যাংকের কথা। তাইলে আরেকটা কি হচ্ছে, আর্থিক ক্ষতি থেকে রক্ষা করা, এটাও একটা কারণ আমার সাইবার সিকিউরিটির। কারণ আমি ব্যাংকে টাকা রাখি, এখন সব ডিজিটাল হয়ে গেছে, বিকাশে টাকা রাখি, আমার সব ডিজিটাল হয়ে গেছে। এখন যদি বিকাশের সাইবার সিকিউরিটি না থাকে, তাইলে কি হবে, বিকাশ হ্যাক হয়ে গেলে আমার টাকা আর পাওয়া যাবে না। তারপরে আরেকটা কি আমরা বলতে পারি, ব্যবসায়িক সুরক্ষা। দারাজ একটা ওয়েবসাইট আছে, তাই না, আমরা কেনাকাটা করি। এখন দারাজের যদি কেউ ঢুকে একটা প্রোডাক্টের ছবি চেঞ্জ করে দেয়, দেখা গেল যে একটা হয়তো ছিল কি, একটা কলম, নিচে প্রাইস দেওয়া আছে 100 টাকা, আমি করলাম কি, কলমের ছবি সরাই এখানে ল্যাপটপের ছবি দিয়ে দিলাম, ল্যাপটপের দাম 10 টাকা। অথবা উল্টা ভাবে চিন্তা করি, একটা ল্যাপটপের প্রাইস দেওয়া আছে 10,000 টাকা, আমি ওইখানে ঢুইকা ওই তথ্যটা চেঞ্জ করে দিলাম 10 টাকা। আমি তো তখন আরেকজন যে দেখলো, সে তো অর্ডার দিয়ে দাবি করবে যে ভাই আপনার এখানে, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, আপনার এখানে দাম ছিল 10 টাকা, আমি অর্ডার করছি, এখন আমাকে এটা দিতে হবে। তাহলে তার বিজনেসের সিকিউরিটির জন্য কিন্তু সাইবার সিকিউরিটি ইম্পর্টেন্ট। অথবা তার একটা রাইভাল হইতে পারে, তার একটা দারাজের মতো একটা নতুন কোম্পানি আসলো, সে চিন্তা করলো দারাজ এত জনপ্রিয়, ওরে 12টা বাজায় দিল ওর ওয়েবসাইটের অ্যাভেলেবিলিটি নষ্ট করে, বা ওর এরকম উল্টা পাল্টা তথ্য বিকৃতি করে দিল। বা দেখা গেল ও কয় টাকায় কেনে কয় টাকায় বিক্রি করে, তথ্যগুলো এখানে আছে, ওই গোপন তথ্যটা ফাঁস করে দিল, তাহলে তোর ব্যবসা একদম হয়ে গেল। তাহলে ব্যবসার সুরক্ষার জন্য আমার সাইবার সিকিউরিটি লাগে। আরেকটা হচ্ছে কি, বিশ্বাসযোগ্যতা রাখা, ট্রাস্ট। এটা একটা বিশাল ব্যাপার। আমি যদি রিসেন্টলি বাংলাদেশেই এরকম দু একটা ঘটনা ঘটছে, আমি নাম বলছি না, দু একটা ব্যাংকে এরকম ঘটনা ঘটছে, যে দেখা গেছে একটা ব্যাংকের একজনের ক্রেডিট কার্ড ছিল,
তার কাছে কোনো SMS আসে নাই, ভেরিফিকেশন আসে নাই, কিন্তু তার ক্রেডিট কার্ড থেকে 50,000 টাকা একজন বিকাশে লোড করে নিয়ে গেছে। আবার কয়দিন আগে একটা ঘটনা ঘটছে আরেকটা ব্যাংকে, এক ভদ্রলোকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা অন্য একটা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে গেছে, কিন্তু ওনার কাছে কোন রকম ওটিপি টোটিপি কিছুই আসে নাই। ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংক বলতেছে কি যে না, আমাদের কাছে তো এই যে আছে ইনফরমেশন, আপনি তো প্রপার ওটিপি দিয়ে ট্রান্সফার করছেন। এখন কি হইলো, এই ব্যাংক দুইটা যখন এই নিউজগুলো যখন পত্রপত্রিকায় আসছে, বা যারা ক্ষতিগ্রস্ত তারা যখন এই ফেসবুকে পোস্ট করছে যে ভাই আমার এরকম একটা ঘটনা ঘটছে, এই তথ্যটা আমি পড়ছি, তাহলে আমার এখন কি ওই বিশ্বাসটা তো আর থাকবে না। আমি ওই ব্যাংকে যদি আমার অ্যাকাউন্ট থাকে আমি বলবো তাড়াতাড়ি সব টাকা তুলে ফেলি, কারণ এই ব্যাংকে ওরটা হয়েছে আমারটা হইতে কতক্ষণ। তাইলে এই যে বিশ্বাসযোগ্যতা, এইটা বজায় রাখা, এই কারণে বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক বা তাদের অ্যাডভার্টাইজমেন্টে বা বলে যে আমরা এরকম সিকিউরড, আমরা এই টেকনোলজি ইউজ করছি, আমরা ওই টেকনোলজি ইউজ করছি, এটা বোঝানোর যোগ্য। আরেকটা কি, প্রযুক্তি ব্যবহারের নিশ্চয়তা, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি কোন একটা, এখন তো সব, যেটা আমি বারবার হয়তো আসলে রিপিটেডলি একই কথা চলে আসে, যে আমাদের জীবন কিন্তু এখন মানে এক কথায় ইন্টারনেটময়। সবকিছুতে আমরা ইন্টারনেট, সবকিছুতেই অনলাইন, আমরা এখন কেনাকাটা করি অনলাইনে। এখন বাংলাদেশে না আসলেও আমেরিকা, ইউরোপে এখন গাড়ি আছে যে গাড়ি ড্রাইভার ছাড়া চলে, এবং ড্রাইভার ছাড়া আসলে কিভাবে চলে, সেই ইন্টারনেটে জিপিএস কোঅর্ডিনেশন দেখে। হ্যাঁ, তো এখন যদি হঠাৎ করে এই আমি টেসলার একটা গাড়ি ব্যবহার করি যেটা অটোমেটিক, যেটা ড্রাইভার ছাড়াই চলতে পারে, হঠাৎ দেখা গেল রাস্তার মধ্যে ও ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছে বা উল্টা পাল্টা, আমি যাবো বললাম রাজশাহী, ও আমার নিয়ে চলে গেল বরিশাল। তো আমার এই ট্রাস্টটা তো থাকতে হবে যে আমি প্রযুক্তিটা যে ব্যবহার করবো আমি নিশ্চিত ভাবে ব্যবহার করতে পারবো, টেনশন ফ্রি। তারপরে ফাইনালি, এটা তো আজকাল ছোট বড় সবাই এটার কেউ কেউ ভুক্তভোগী, কেউ দেখে, যে এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসছে, ঠিক না? তো সোশ্যাল মিডিয়াতে এখন কি হয়েছে, একটা মানে বুলিং, সামাজিক একটাই দেখা গেল কি, আমার একটা ছবি কেটে অন্য আরেকটা ছবির সাথে লাগায় ছেড়ে দিল, লোকজন এটা নিয়ে হাসাহাসি করতেছে। আর ব্যাপারটা হাসাহাসি পর্যায়েও থাকে না, অনেক সময় এর থেকে বড় ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, দেখা যায় কারো একটা খুবই গোপন একটা ছবি বা ব্যক্তিগত কোনো কিছু ফ্ল্যাশ করে দিল, তার হয়তো পুরা লাইফটা একটা ট্রমার মধ্যে, তার পরিবার একটা ট্রমার মধ্যে, মানে একদম খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো এই যে সামাজিক ক্ষতি, এটা আমরা মনে করি কি যে না টাকা তো যায় নাই, না, সামাজিক ক্ষতি, মেন্টাল ট্রমা, এগুলো অর্থের থেকে অনেক বেশি। অনেক মানুষ সুইসাইডাল অ্যাটেম্প্ট করে, অনেক মানুষ আর সমাজে ফিরতেই পারে না কখনো। তো তাই এই যে এখন আমার যদি এই নিরাপত্তাটাই না থাকে, যে আমার ছবি কেউ নিয়ে যাতে এই করতে না পারে, বিকৃত করতে না পারে, বা আমি আমার ফেসবুকে আমার শখ, আমি ছবি তুলি, আমি সেটা পোস্ট করি, আমি হয়তো অনলি মি করে রাখি, আমি হয়তো আমার পেজে কিছু, আমার ওয়ালে কিছু দেই না। তো এখন যদি সিকিউরিটিটা স্ট্রং না থাকে, সাইবার সিকিউরিটি যদি না থাকে, দেখা গেল কেউ একজন আমার সেই ওয়ালের ছবি নিয়ে সেটাকে বিকৃত করে আমাকে সোশ্যালি একদম ডিস্ট্রয় করে দিল। তো এইটা একটা বিশাল ব্যাপার, সামাজিক ক্ষতি থেকে রক্ষা করা, নিজেকে রক্ষা করা এবং সবাইকে রক্ষা করা। জাতীয় নিরাপত্তার কথা বলছি আমি এর আগে। তারপরে আসে, এগুলো তো গেল এক ধরনের ক্ষতি, আরেকটা ক্ষতি কি, ভাইরাস থেকে রক্ষা। ভাইরাস থেকে রক্ষা, ভাইরাস বা আমরা আরো সামনে কিছু নাম বলবো, আমি হয়তো আলোচনার প্রেক্ষিতে চলে আসবে, আমরা বলি ভাইরাস, মেলওয়্যার, র্যানসমওয়্যার। হ্যাঁ, তো আমি ভাইরাস দিয়ে শুরু করি। ভাইরাস কি, আমরা জানি ভাইরাস এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, যেগুলো আসলে ক্ষতিকর প্রোগ্রাম, আমার ক্ষতি করার জন্য তৈরি করা। সেটা হয়তো একটা কম্পিউটার ডাটাকে ডিস্ট্রয় করে দিতে পারে, বিকৃত করতে পারে, হ্যাঁ, বা ডাটাটাকে চুরি করে নিয়ে যেতে পারে। তো আগে আসলে ভাইরাস বলতে, কম্পিউটার ভাইরাস প্রথম যে যুগে আসছিল আমাদের তারুণ্যের সময়, ওইগুলো আসলে ক্ষতি করতো কি, ডিস্ট্রয় করে দিত। তখন তো আসলে ইন্টারনেট ছিল না, তখন আসলে তথ্য চুরি করে ওইভাবে নেওয়া না বেশিরভাগ ক্ষেত্রেই। আচ্ছা, হ্যাঁ, নয়েজ আসতেছিল, এখন কি ঠিক আছে? জি ভাই, এখন ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে
যেটা হয় যে তখন ভাইরাস হয়তো কি যে কোনো, হয়তো আমি কারো কাছ থেকে একটা ফাইল কপি করে নিয়ে আসছি পেন ড্রাইভ বা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে, ওইটা আমার এখানে কপি করলাম, ওইটার মধ্যে ক্ষতিকর প্রোগ্রামটা ছিল, ও আমার পুরা কম্পিউটার সমস্ত ফাইলকে ইনফেক্ট করে ফেললো, হয়তো ফাইলগুলো মুছে ফেললো বা এরকম বিকৃত করে ফেললো, পাওয়া যাবে। তো তো এরপরে এটি একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, আমরা কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম মানি বলি ভাইরাস। কিন্তু আসলে এই সাইবার ওয়ার্ল্ডে বা সাইবার সিকিউরিটির জগতে এখন আসলে ভাইরাস বইলা কিছু নাই। এখন আমরা যেগুলোকে বলি এগুলোকে বলি ম্যালওয়্যার, র্যানসমওয়্যার, ট্রোজান, স্প্যাম, এরকম। কিন্তু আসলে এগুলোর নাম ভিন্ন, হয়তো এগুলোর ব্যাখ্যা ভিন্ন, কিন্তু এগুলো সবই একই উদ্দেশ্যে তৈরি করা, এটা হলো মানুষের ক্ষতি সাধন করা। এগুলো কিছু দুষ্ট লোক এগুলো করে করে একটা হচ্ছে যে কেউ শুধু আনন্দের জন্যই করে, বাট এখন আসলে শুধু আনন্দের জন্য করে খুব কম লোকই, তার এটার দ্বারা আর্থিকভাবে ফায়দাও হয়। কিভাবে? যে সে এটা ক্ষতি করে করে আবার এটা ভালো করে দেওয়ার জন্য সে পয়সা নিল, এরকম ব্যাপারটা আর কি। বা হয়তো আমাকে একজন কেউ ভাড়া করলো, কন্ট্রাক্ট করলো যে ভাই আমার তো ওর সাথে বনিবনা হচ্ছে না, ওর কম্পিউটারটা উড়াই দিতে হবে, ডিস্ট্রয় করে দিতে হবে, আপনারে যা লাগে আমি দিব। তো দেখা গেল আমি হয়তো একটু তথ্য প্রযুক্তি জানি, আমার হয়তো কিছু একটা লোভ দিল, একটা গিফট দিল, টাকা দিল, আমার যদি নৈতিকই না থাকে, আমার যদি মোরাল সেন্স না থাকে, আমি ওই সামান্য টাকার জন্য বা আমার একটা ফ্রেন্ডের রিকোয়েস্ট রাখার জন্য আমি হয়তো ওই কাজটা করলাম। হ্যাঁ, যদিও এটা অন্যায়, তারপর করলাম। তো এরকম লোকেরাই এগুলো বানায়। তো ভাইরাসের যে ইটা, তো এই ভাইরাস থেকে রক্ষা করাও কিন্তু সাইবার সিকিউরিটি, ভাইরাস, র্যানসমওয়্যার, মেলওয়্যার এগুলো থেকে রক্ষা করাটাও এটাও সাইবার সিকিউরিটির অংশ। কারণ ওই যে আমি বলছি আমার একটা ইয়াস ইন্টিগ্রিটি, তথ্য যাতে বিকৃত না হয়। তিনটা ট্রায়াড না, বা আমরা বলি কি একটা ত্রিভুজের তিনটা বাহু, তো ইয়ের এইরকম তিনটা বাহু সাইবার সিকিউরিটি, আমরা বলতেছি এই তিনটাই। তাইলে এই যে বিকৃত যাতে না করতে পারে আমি ইন্টিগ্রিটি সঠিক রাখার জন্য, সো এটা আমার সাইবার সিকিউরিটির মধ্যেই পড়ে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি একটু আগে এটার কিছু অংশ আলোচনা করছি যে অপরিচিতদের থেকে, অপরিচিতদের ক্ষতির থেকে রক্ষা করা। হ্যাঁ নাকি নর্মালি আমরা দেখা যায় যে একজন একজনের সাথে ব্যক্তিগত কোন্দল থেকে হাতাহাতি মারামারি হয়, তাই না? ব্যাপারটা একটা সময় ছিল এরকম। এখন আধুনিক সাইবার জগতে চলে আসছে কি, এই রেশারেশিটা সেই সাইবার ওয়ার্ল্ডে চলে আসছে। হ্যাঁ, এখন দেখা গেছে মানুষ তো আর ওই আগের মতো নাই, গায়ে হাত দিলে আবার হবে, তাইলে কি করব, আমি দেখি ইন্টারনেটের মাধ্যমে ওর বাসার কম্পিউটার ঢুইকা কিছু করা যায় কিনা, ওরে ওর সামনে পরীক্ষা, ওর একটা অ্যাসাইনমেন্ট ফাইল টাইল করা আছে, ওইটা ডিস্ট্রয় করে দিই, তাইলেই তো ও পেঁচে পড়ে গেল। সো এই যে আননোন বা আমার যারা আমি বলবো যে শত্রু হইতে পারে, এরকম কারো কাছ থেকে নিজেকে রক্ষা করা, তাদের থেকে সাবধান থাকা, হ্যাঁ, এগুলো আসলে সাইবার সিকিউরিটির অংশ। আচ্ছা, সাইবার ক্রাইম বলে একটা টার্ম আছে। সাইবার ক্রাইমটা কি আসলে? আগে এই যে একটু আগে যেটা বললাম যে আগে ক্রাইম হইতো কি, আমার সাথে আমার বন্ধুর বনিবনা হচ্ছে না, এক কথা দুই কথা, হাতাহাতি মারামারি হয়ে গেল, জেল পুলিশ হয়ে গেল। এখন মানুষ বেশিরভাগ ক্রাইমই করে কি সাইবার ওয়ার্ল্ডে। ওই যে আমি বলছি ডিফেমেশন, আমি তার একটা মিথ্যা পোস্ট তার নামে ছড়াই দিলাম, তার একটা ছবি বিকৃত করা ছড়াই দিলাম। হ্যাঁ, তারপরে ওই যে হ্যাকিং, আমি আসবো সামনে, আমি হয়তো হ্যাকিং জানি, আমি হ্যাকিং এর মাধ্যমে ওর কম্পিউটার একটা স্পাম মেল পাঠাইলাম, ওই মেইলটা দিয়ে ওর একটা ক্ষতি করে দিলাম। হুম, তো বা কি করলাম, আমি ওই যে একজনের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি দেখে নিছি, আমারই হয়তো ফ্রেন্ড আমার সামনে বিকাশে ঢুকছে, আমি দেখছি, আমি খেয়াল করছি পাসওয়ার্ড একদম সহজ, 1 2 3 4 5 6। ও বাথরুম রেখে মোবাইলটা রেখে একটু ওয়াশরুমে বা কোনো দিকে গেছে, আমি সুন্দর মোবাইলটা নিয়ে লগ ইন করে। কারণ সাইবার ওয়ার্ল্ডের ভয়টা, টেনশনটা এখানেই যে আমরা যখন ব্যাংকে টাকা তুলতে যাই আমরা একজন ব্যক্তির সাথে কমিউনিকেট করি, সে আমাকে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করে, মানুষের বুদ্ধিমত্তা যন্ত্রের থেকে অনেক বেশি, তার সন্দেহ হইতে পারে, সে হয়তো ফোন করে ভেরিফাই করে, কিন্তু যন্ত্র হচ্ছে কি সে কিছু ফর্মুলা বা রুলস এর উপর চলে। তো তাকে বলে দেওয়া হয়েছে যদি ইউজার নেম হয় উমুক এবং তার পাসওয়ার্ড যদি হয় তমুক, তাইলে ইটস ওকে। তো এখন আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যেই ঢুকুক কম্পিউটারের কাছে সে হচ্ছে আমি। সো এটা খুব সহজ। এখন সাইবার ক্রাইমের একটা পার্ট হচ্ছে প্রতারণা, আরো নানা ধরনের প্রতারণা হয়, বিকাশ হয়, এটা
এরকম নানা ধরনের প্রতারণা হয়। তো এইটার থেকে বেঁচে থাকা এইটাও সাইবার সিকিউরিটির অংশ। ইভেন অনেকে থ্রেট করে সাইবার, দেখা গেল আপনার ফেসবুকে একটা আননেমড একটা ফেসবুক বা একটা বেনামে একটা ফেসবুক আইডি করে আপনাকে মেসেঞ্জারে কি করলো, আপনাকে একটা ভয় দেখানো, হুমকিমূলক বা কিছু একটা ভয়ভীতি প্রদর্শন করে এরকম একটা থ্রেট দিল যে এই দেখে নিব, খেয়ে ফেলবো, এটসেট্রা আর কি, বা আরো ভয়ঙ্কর কিছু হতে পারে, আমাকে চাঁদা দিতে হবে, নইলে এইরকম। এছাড়াও আরো কিছু ব্যাপার থাকে, যেমন এগুলো তো আমরা বললাম ছোট ছোট পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে, কিন্তু আসলে বর্তমান বিশ্বে মানে একটা সময় সেই অনেক আগে যুদ্ধ হইতো, মানুষ ঘোড়া হাতি নিয়ে সামনাসামনি যুদ্ধ করতো। এরপরে বিজ্ঞান উন্নত হয়েছে, সবাই কি করছে, বন্দুক পিস্তল দূরের থেকে 50 গজ 100 গজ, চাইনিজ রাইফেল দিয়ে 2 কিলোমিটার দূরের থেকে, স্নাইপার রাইফেল দিয়ে আরো দূরের থেকে, মানে একদম কেউ কারো ক্ষতির সম্ভাবনা কম, ওইভাবে যুদ্ধ করতো। এখন সেই যুদ্ধ আস্তে আস্তে চলে আসছে কোথায়, এখন দেখে সবাই দেখে কি যে একটা দেশের ব্যাকবোন মানে যে মেরুদণ্ড, এখন প্রতিটা দেশের ব্যাংকিং সিস্টেম হচ্ছে মানে ইন্টারনেটের প্রযুক্তির মাধ্যমে বা নেটওয়ার্কিং প্রযুক্তির মাধ্যমে চলে। ইভেন আমাদের যে ইলেকট্রিসিটি, আমাদের যে ইলেকট্রিক গ্রিড, এগুলা যেগুলো আগে ম্যানুয়াল কন্ট্রোল ছিল, এগুলো এখন এরকম মানে ইচ্ছা করলে এগুলো রিমোটলি কন্ট্রোল করা যায়, সফটওয়্যার অ্যাডভান্স এত। তারপরে এর গেল ব্যাংকিং, এরকম এখন সব ইন্ডাস্ট্রি তো আসলে ইন্টারনেট ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো ফলে হয়েছে কি, রাষ্ট্র চিন্তা করে এইভাবে যে আমি ধরেন আমার একটা রাষ্ট্রের প্রতি খুব ক্ষোভ, সেই রাষ্ট্রের প্রতি আমার রাষ্ট্রের ক্ষোভ, বা ওই রাষ্ট্রের আমার রাষ্ট্রের প্রতি ক্ষোভ, তারা চিন্তা করে টাকা পয়সা খরচ করে আমার ওই বন্দুক পিস্তলের দরকার নাই, আমি হ্যাকার দিয়ে বা আমার সাইবার যোদ্ধাদের করব, ওরা হ্যাকিং করে তার ব্যাংকিং সিস্টেম ডিস্ট্রয় করে দিবে, অথবা তার ইলেকট্রিসিটি গ্রিড, যেমন অনেক বছর আগে, এখন তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, বাট এরও অনেক আগে, এর আগে যখন ছোট ছোট কিছু সংঘাত হয়েছে, একবার রাশিয়া, আমার সালটা এক্স্যাক্টলি এখন মনে আসতেছে না, রাশিয়া একবার ইউক্রেনের টোটাল পাওয়ার সাপ্লাই ডাউন করে দিছিল 3 দিন না 4 দিনের জন্য। এখন ওটা তো ঠান্ডার দেশ, ইলেকট্রিসিটি ওদের লাইফ, ওদের বাড়ি ঘর গরম হয়, ইলেকট্রিক সবকিছু, আর দেখা গেছে প্রচুর সাধারণ মানুষও ঠান্ডায় মারা গেছে। এবং যখন ইলেকট্রিসিটি থাকে না, সবকিছুই তো অফ, ব্যাং ট্যাং। তো এখন এটাকে আমরা বলি সাইবার ওয়ার বা সাইবার ওয়ারফেয়ার বা সাইবার যুদ্ধ। এখন হয় কি, রাষ্ট্রে রাষ্ট্রে এমনি খুব হাহা হি হি চলতেছে দুইটা রাষ্ট্রের মধ্যে, কিন্তু তলে তলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় না হইলেও আমি একটা দেশকে দেখতে পাই না, আমার ক্ষোভ আছে, আমি চিন্তা করি ওই দেশ থেকে এসে কি আমার ধরে নিয়ে যাবো, যা আমি এখান থেকে ওর ইন্টারনেটে অ্যাটাক করি। এই ব্যাপারটা এরকম, যদি আসলে ধরে নিতে পারে, হ্যাঁ, নিয়ে যায়। এই ইউএস এর মতো দেশ থেকে এসে বাংলাদেশ বন্য দেশ থেকে সাইবার ক্রাইমের জন্য লোক ছেলেপেলেকে ধরে নিয়ে গেছে। এখন যেটা হয়, এখন ইউটিউবে অনেক কন্টেন্ট অ্যাভেলেবেল, আমি সবার উদ্দেশ্যে একটা কথা মাঝখানে অবশ্যই বলে নিতে চাই, তোমরা সাইবার সিকিউরিটিতে আগ্রহ থাকলে এগুলো পড়াশোনা করবা, কিন্তু কখনোই কোনো ধরনের সাইবার ক্রাইমে জড়াবা না। আর ইয়ের থেকেও না, কৌতূহল থেকেও না, যে আমি দেখি তো, আমি তো হ্যাকিং শিখছি, আমি দেখি তোর ওয়েবসাইটটা, শিখা প্র্যাকটিস করার জন্য অন্য মেথড আছে, যে এগুলো শিখে সে জানে যে প্রপার মেথড গুলো কি। বাট আমি দেখি তো, আমি উমুক রাষ্ট্রের একটা ওয়েবসাইট, এগুলো করতে গেলে এগুলো কিন্তু অত সহজ না। কারণ আমরা যেমন এখান থেকে করি, ওদেরও তো বিশেষজ্ঞ আছে, তারাও অনেক ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারে না, অনেক ক্ষেত্রে কিন্তু আইডেন্টিফাই করতে পারে। সেই ক্ষেত্রে এটা যেহেতু একটা ক্রাইম, এটা পানিশমেন্ট আছে এবং খুব স্ট্রং পানিশমেন্ট। আচ্ছা, তো এই স্লাইডটা আসলে আমি অলরেডি আলোচনা করে ফেলছি। হ্যাঁ, এটা আমার স্লাইড, আমি আসলে কথা বলে গেছি স্লাইডের মতো করে। এই যে কেন সাইবার সিকিউরিটি এত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই যে ব্যক্তিগত তথ্য, যেমন ব্যাংক নম্বর, পাসওয়ার্ড, ছবি সুরক্ষিত রাখা। আমার ব্যাংক নাম্বার পাসওয়ার্ড পেয়ে গেল তো সব টাকা মানুষ ট্রান্সফার করে নিয়ে যাবে। আমার একটা ছবি পাইলে সে আমার ওই ছবি ইউজ করে ফেসবুকে আমাকে ডিফেম করতে পারে, আমাকে ব্ল্যাকমেইল করতে পারে। ওই যে ব্যবসা প্রতিষ্ঠানের ডাটা হ্যাকিং, এটা আমি বলছি, যেহেতু আমি ওই ইয়ের কথা বলছি, দারাজের অনলাইন লেনদেন প্রতারণা, বিকাশে ফোন করে, আমি বিকাশ থেকে নাহিদ বলছি, হ্যাঁ, আপনার এখানে ভুল করে আমার কিছু টাকা গেছে, বা আপনার অ্যাকাউন্টটি তো লক হয়ে গেছে, আমরা এখন একটা কোড পাঠাবো,
কোডটা বললে আমরা আপনার টাকা আনলক করে দিব। কিন্তু আসলে কি, সে অন্য একটা মোবাইলে এই বিকাশটা দিয়ে লগ ইন করবে, ওর জন্য তার ওটিপি লাগবে, ওই ওটিপিটাই সে চাচ্ছে। ওটিপিটা পাইলেই সে বিকাশের কন্ট্রোলটা তার হাতে চলে আসবে, আপনি কিছু বুঝতে পারার আগেই সে টাকাগুলো অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে চলে যাবে। সেম এই যে এটাও আমি আলোচনা করছি, জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো, পাওয়ার গ্রিড, সার্ভার, কমিউনিকেশন। কমিউনিকেশন মানে আমরা বলি যে এখন ব্যাংকিং এর পর একটা দেশের সেকেন্ড ব্যাকবোন হচ্ছে টেলিকমিউনিকেশন, বা কোনো কোনো ক্ষেত্রে এটাকে 1 নম্বরও বলা যায়। এই যে ব্যাংকের লেনদেন, এটিএম বুথের লেনদেন, এগুলো যে ইন্টারনেট, এগুলো হয়তো দেখা গেছে কোথাও কোথাও গ্রামীণ ফোনের সিম ইউজ করতেছে। এখন যদি আমার টেলিকমিউনিকেশন শাটডাউন হয়ে যায়, গ্রামীণ ফোন, বাংলা লিংক, এরা যদি শাটডাউন হয়ে যায় বা আমার একদম সেন্ড সব, তাহলে কি হবে? আমার কমিউনিকেশন অফ হয়ে গেছে, কেউ কারোর সাথে যোগাযোগ করে একটা ডিজাস্টার হয়ে যাবে। তো এটা জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো গুলো নিরাপদ রাখা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পাওয়ার গ্রিডের কথা আমি বলছি, ডিজিটাল সেবার কথা আমি বলছি, যে আমাদের অনলাইনে যে আমাদের থাকে, ওই আমাদের জন্ম নিবন্ধন থাকে, মৃত্যু নিবন্ধন থাকে, অনেক কিছু। যারা একটু বোঝো তোমরা তারা জানো যে আমাদের যে জমি জমা আছে সেগুলোর এখন যে খাজনা দিতে হয়, হোল্ডিং ট্যাক্স বা মিউটেশন, এগুলো এখন সব অনলাইন ভিত্তিক। সো সাইবার সিকিউরিটি যদি না থাকে, তাহলে একটা দেশকে মুহূর্তে ধ্বংস করে দেওয়া যায়। মানে ইকোনমি ধ্বংস হয়ে গেলে, তার ডাটা হারায় গেলে, এরপর তো আসলে তার কিছু থাকে না, তাই না? এইবার আসি আমরা আসলে সাইবার অপরাধ কিভাবে ঘটে। এই যে আমরা বলতেছি সাইবার সিকিউরিটি দরকার, সাইবার সিকিউরিটি দরকার, এইগুলো অপরাধগুলো কিভাবে ঘটে, তো কিভাবে ঘটে আমি একটু আলোচনা করছি। এই যে অনলাইন প্রতারণা বা পরিচয় চুরি, আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমার ব্যাংকে ঢুকলো, আমার বিকাশে ঢুকলো, টাকা নিয়ে চলে গেল। আবার মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো, ফেসবুক আইডিও হ্যাক হয়, তাই না? হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়। কি হয়, কিছুদিন আগে দেখা গেছে, প্রায় প্রায় ঘটে, এই আমার মোবাইলে মেসেজ আসছে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে, বন্ধু আমি একটু বিপদে পড়ছি, আমার কিছু টাকা পাঠাও। কিন্তু আমি জানি সে আসলে এই মুহূর্তে দেশে নাই। কি হয়েছে, তার অবর্তমানে সামহাও তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। এখন সে তো, আমি হয়তো সচেতন, আমি সাইবার সিকিউরিটি সম্পর্কে জানি বিধায় আমি তার ফাঁদে পা দেই নেই, কিন্তু আমাদেরই আরেক বন্ধু কিন্তু টাকা পাঠায় দিছে। সেম ওই যে হ্যাকিং করে তথ্য বিকৃতি। মজার একটা কথা বলি যে ইউএসএ তে একবার এক ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। সে কি করছে, সে তার স্কুলের নেটওয়ার্কে ঢুকে তার রেজাল্ট কে, মানে সে তো সারাক্ষণ কম্পিউটার নিয়ে বসে থাকে, পড়াশোনা তেমন একটা মানে প্রাতিষ্ঠানিক পড়াশোনাটা করে না, তো সে রেজাল্ট খারাপ করছে, বাবা মা বকবে। সে করছে কি, বাসার থেকে ঢুকে, স্টুডেন্ট অ্যাক্সেস তো থাকি, সে এরপরে এটাকে হ্যাকিং এর মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস নিয়ে তার তথ্যই করে দিছে। তো এটা এক ধরনের তথ্য বিকৃতি। তো তথ্য বিকৃতির প্রয়োজনীয়তা কেন পড়ে, যেরকম কিছু ঘটনায় মানুষ হয়তো কেউ চায় যে আমি একটা জিনিস চেঞ্জ করব, আমার জন্ম সনদে এইটা আছে, এটা আমি চেঞ্জ করব, আমার রেজাল্ট এরকম আর কি। তো আসলে তো এটা ক্রাইম, এটা ইলিগাল এবং এটা অনৈতিক। এখন আসি যে এই হুমকিগুলো, কোন হুমকিগুলো আমাদের ডিজিটাল লাইফকে বিপদে ফেলে। আমি একটু আগে এই শব্দগুলো আলোচনা করছি, এখানে আরো কয়েকটা পয়েন্ট বেশি আছে, আমি একটা একটা করে শুরু করি। আমি প্রথমে ফিশিং দিয়ে শুরু করি। ফিশিং এর বানান হচ্ছে PHI দিয়ে, বাট উচ্চারণ কিন্তু ফিশিং, তাই না? মানে আমরা যারা মাছ ধরি, মাছ ধরাকে ইংরেজিতে ফিশিংই বলে। তো মাছ ধরতে হলে আমরা কি করি, আমরা যারা যারা পরিচিত, মানে যারা অনেকে হয়তো নিজেরাই মাছ ধরে, অথবা তাদের বাবা চাচা বড় ভাই মাছ ধরে, বা তোমাদের গ্রামের পুকুরে বা এলাকার পুকুরে হয়তো দেখছো মাছ ধরতেছে মানুষ বড় বড় ফিশিং রড বা ছিপ নিয়ে। এখনকার মাছ ধরা অনেক, যেহেতু বড় বড় মাছ, এগুলো ঠিক নদীতে নরমালি না। কি করে, এখানে প্রথমে করা হয় কি, মাছের খাবার টেবিল, আমরা এটাকে বলি টোপ বা চার, প্রথমে পুকুরে চার ফেলা হয়। ধরো আমি যে জায়গাটায় বসবো বড়শি নিয়ে, ওর ঠিক বরাবর সামনে 8-10 ফিট সামনে আমি এরকম গোল গোল করে কিছু বানানো মিষ্টি খাবার, যেগুলো মাছকে অ্যাট্রাক্ট করবে, ওগুলো আমি ফেলি পুকুরে, দিয়ে আধা ঘন্টা ওয়েট করি, 1 ঘন্টা ওয়েট করি।
এই আধা ঘন্টা হচ্ছে কি ওই খাবারের লোভে লোভে সব মাছ এসে ওই অংশটুকুতে, কারণ এত বড় একটা পুকুর, মাছরা ছড়ায় ছিটায় থাকে, এলোমেলো বড়শি ফলাইলে কপালে একটা লাগলে লাগতেও পারে, নাহলে দিনের পর দিন বসে থাকতে হবে। এইটার উদ্দেশ্যে কি করা হয়, একটু চার ফেলা হয়। চার যখন ফেলা হয় ওই চারের গন্ধে সব মাছ আসে, তখন ওর মধ্যে আমরা কি করি, ওই যে বড়শিতে তো বেইট লাগাই আমরা, মানে বড়শির মধ্যে একটা খাবার দিয়ে ওই কাছাকাছি জায়গায় ফালাই। তো যেখানে এখান থেকে অনেক মাছ এসে ঘোরাঘুরি করতেছে, তারা কেউ একজন খায়, আমার হুকে বাঁধে, আমি তাকে তুলি। আসলে ওই ফিশিং আর এই ফিশিং শুনতে যেমন এক, বাস্তবতা এক। বেসিক্যালি ওইখান থেকেই এটাকে, ওই কনসেপ্ট থেকে এটাকে ফিশিং বলে। এখানে কি হয়, ইন্টারনেটে ইউজারদেরকে এরকম কিছু টোপ দেওয়া হয়। সে যদি সচেতন না হয়, সে যদি এই টোপে আকৃষ্ট হয়, এবং যে সেখানে ওই যে আমরা যে বললাম না বড়শিতে বেড দেওয়া থাকে বা বুকে একটা খাবার লাগানো থাকে, আসলে তো ভিতরে হচ্ছে বড়শি, কিন্তু সে তো দেখতেছে সামনে সুন্দর একটা খাবার, সে খাইলো, তো তার গলায় বড়শি আটকাইলো, সে ধরা খেয়ে গেল। কম্পিউটার লাইফেও তা হয়। ফিশিং ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় ইমেইলের মাধ্যমে। আমরা যেটা করি, দেখা যায় আমাদের একটা প্রবণতা আছে, আমরা মেল বক্স ওপেন করলে দেখি অনেক মেল আসে। একটা মেল হয়তো আসছে, ইউ হ্যাভ ওন 10,000 টাকা, বা তুমি 10,000 টাকা জিতেছো, বা আপনি ডিবি লটারি পেয়ে গেছেন, হ্যাঁ, বা আপনি তো লটারিতে কক্সবাজারের টিকিট পেয়েছেন। হ্যাঁ, আমাদের সময় সেই ইন্টারনেটের প্রথম যুগে প্রায় সময় ইমেল আসতো, কি যে আফ্রিকার থেকে এক ভদ্রলোক ইমেল পাঠাইছে যে আমি এখানকার রাজকুমার, আমার রাজত্ব চলে গেছে, কিন্তু আমার কাছে অনেক টাকা আছে এই ওয়ার্ল্ড এর ইউএস এর একটা ব্যাংকে, এখন এই টাকাগুলো আমি নিয়ে আসতে পারতেছি না, তুমি যদি হেল্প করো, আমি তোমার মাধ্যমে টাকাগুলো নিয়ে আসলাম, তোমাকে আমি বড় একটা ভাগ দিব। অনেকে এই ট্র্যাপে ফা দিত। তখন তারা যেটা করতো, এরপরে কি বলতো, যখন মেইলের রিপ্লাই দিলি তারা বলতো ঠিক আছে, এটা প্রসেস করার জন্য $50 লাগবে, এটা পাঠাও। এই $50 পাঠানো মানেই $50 গেল। তো ফিশিং হচ্ছে এরকম কিছু, মানে অ্যাট্রাকটিভ, ওই যে চার টোপ, ওর নিউজের মধ্যে অ্যাট্রাকটিভ থাকবে, এবং এরকম ভাবে থাকবে যারা প্রফেশনাল হ্যাকার, তারা হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ করে, এটা আমরা বলি মাইন্ড হ্যাকিং। হ্যাঁ, এরকম ভাবে তথ্য সাজাবে যে তথ্যটা দেখা মনে হবে একজনের কাছে এটা একদম রিয়েল। তো তোমার কাছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের থেকে একটা মেইল গেল যে তুমি খুব ভালো করতেছো, আমরা তোমার জন্য একটা গিফট করছি, তুমি এই যে এখানে এইটাতে একটা লিঙ্ক দেওয়া আর কি, যে এখানে ক্লিক করলে একটা আমাদের সাইটে যাবে, এখান থেকে তুমি বুঝে নাও। স্বাভাবিক, তুমি তো আইসিটি অলিম্পিয়াডে অংশ, হ্যাঁ ঠিকই তো, আমি আইসিটি অলিম্পিয়াডে অংশগ্রহণ করছি, তাহলে ওইখান থেকে মেল আসছে, ক্লিক করলা। এখন ক্লিক করলে হবে কি, এইটা ফিশিং এর ভিতরে যেটা থাকে, ওর ভিতরে একটা মেলওয়্যার দেওয়া থাকে, একটা প্রোগ্রাম দেওয়া থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা ওই ওয়েবসাইট, যে ওয়েবসাইটটাতে তুমি গেলা ওই ওয়েবসাইটটাতে, তখন কি হবে, সে ওইটাতে ক্লিক করার ফলে তোমার কম্পিউটারের ভিতরে ওই মেলওয়্যারটা নেমে যাবে, অ্যাক্টিভেট হবে, সে তোমার গোপনীয় তথ্য এগুলো নিয়ে যাবে। তোমার ইভেন হয়তো বলবা যে আমার আবার কি গোপনীয় তথ্য, আমি বাচ্চা মানুষ। তুমি তো ব্রাউজ করো, তুমি তো ফেসবুকে ঢুকো, তুমি তোমার কম্পিউটার দিয়ে যখন ফেসবুকে ঢুকো, তুমি কি করো, তোমার পাসওয়ার্ডটা সেভ করো। কোথায় সেভ করো? ব্রাউজারে সেভ করো, কারণ মনে রাখা কষ্ট। এই যে সেভ করলে এই ফাইলটা কিন্তু তোমার কম্পিউটারই আছে, তুমি হয়তো জানো না, কিন্তু যারা প্রফেশনাল তারা জানে ফাইলের লোকেশনটা কোথায়। হ্যাঁ, অনেকে হয়তো যারা একটু পড়াশোনা করে তারা তো বলবে যে ভাইয়া এটা তো এনক্রিপ্টেড অবস্থায় থাকে। বাবা, এনক্রিপ্টেডও ভাঙা যায়, এনক্রিপ্টেডও ভাঙা যায়। তো তাহলে সে এখন কি করলো, এবং অনেক ক্ষেত্রে এটা যদি মোবাইলে হয়, যে তোমার, তুমি এই কাজটা মোবাইলে করছো, ক্লিক করছো তোমার মোবাইলে, সেই প্রোগ্রামটা নেমে গেলে তো সে খুব কুল বিহেভ করবে, মানে তুমি কিছু বুঝবা না, এরকম না যে তোমার, সে চুপ করে বসে থাকবে। সে চুপ করে বসে থেকে করবে কি, সে প্রোগ্রামটা এরকম ভাবে হয়তো লেখা যে সে তোমার সব এসএমএস রিড করতে পারে। তাহলে ওই যে বললাম বিকাশ বা ওই যে ব্যাংকের একটা লোক যার টাকা ফ্রড হয়েছে বলতেছে আমার কাছে তো কোনো ওটিপি আসে নাই, বা হয়তো আসছে ওই প্রোগ্রামের মাধ্যমে, সে, তুমি যখন দেখছো ওই এট এ টাইম সে এসএমএস দেখছে, তুমি কিছু বোঝার আগে সে তোমার টাকা ট্রান্সফার করে নিয়ে চলে গেছে। তো ফিশিং আর মেলওয়্যার আসলে দুইটা একটা একটার সাথেই। মূলত ফিশিং বলতে আমরা বুঝাই ওই যে ভুয়া ওয়েবসাইট, ওই যে তোমার বললাম এরকম একটা ভুয়া নিউজ দিল। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম, আমি আলোচনা থেকে একটু ডিরেল হয়ে গেছি, যে তুমি দেখছো একটা মেইল আসছো আইসিটি অলিম্পিয়াড, তুমি ওইখানে ক্লিক করছো, হচ্ছে। আচ্ছা, তাহলে এখন বলবো তাহলে ভাই আমরা কি করব?
খুব সিম্পল। তুমি কি করবা, তাড়াহুড়া করে কখনো ইন্টারনেটে কাজ করবা না। যদি তুমি দেখো বিশেষ করে এই টাইপের কোনো মেল যদি আসে, আপনি পুরস্কার পেয়েছেন বা আপনি এখানে যান বা এই ফাইলটা নামান, প্রথমে ভালো মতো খেয়াল করতে হবে যে এই যে ICTolympiad.com, আইসিটি অলিম্পিয়াড তাদের পুরো ওয়েবসাইটটা কি। এখন সে যে তুমি হয়তো বলবে কি আমার কাছে যে মেলটা আসছে ওটা তো আইসিটি অলিম্পিয়াড থেকে আসছে, কিন্তু ভালো মতো খেয়াল করলে দেখবা যেহেতু আইসিটি অলিম্পিয়াড বানানটা অনেক লম্বা, তারা হয়তো আইসিটি অলিম্পিয়াড তো OLY, ওরা করছে কি ও এর জায়গায় এ দিছে অলিম্পিয়াড বাংলাদেশ, কিন্তু পুরাটুক তুমি অত দ্রুত দেখবা, তুমি দেখবে হ্যাঁ ICTolympiadbangladesh.com থেকে তো আসে, অথবা বাংলাদেশের হয়তো মাঝখান থেকে ই নাই, অথবা অলিম্পিয়াডের আইটা নাই, আয়ের জায়গায় হয়তো ছোট হাতের এল, IRL দেখতে কিরকম, এরকম সূক্ষ্ম ভাবে কাজগুলো করা হয়। তো IRL খুব কম মানুষই চোখে বুঝতে পারে, ওই ফটোটাই হইল তো ছোট হাতের মানে IRL। তো এই জন্য বলা হয় যে যখন এই টাইপের কোনো কিছু হয় ভালো মতো তুমি দেখবা, এটাকে আমরা তো বলি ডোমেইন, যে সেই ইমেল অ্যাড্রেসটা পারফেক্ট কিনা। হ্যাঁ, আরো কয়েকটা পয়েন্ট আমি আরো পরবর্তী তোমাদেরকে বলবো, দেখাবো তোমরা নিজেদেরকে কিভাবে সুরক্ষায় রাখবা, মানে চেষ্টা করবা অ্যাটলিস্ট। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে ফিশিং। তাহলে আমরা একটা কথা মাথায় রাখবো যে আমরা কোন ধরনের পুরস্কার বা there's nothing free in this world, এটা একদম মাথায় রাখবা। পৃথিবীতে কোনো কিছু ফ্রি না, নট এ সিঙ্গেল থিং। কেউ তোমাকে এমনি এমনি একটা গিফট দিয়ে দিচ্ছে, পুরস্কার দিয়ে দিচ্ছে, সামথিং ইজ রং। এটি হচ্ছে ফার্স্ট আমাদের অ্যাওয়ারনেস, যে আমরা অলওয়েজ মনে রাখবো এই পৃথিবীতে আসলে ফ্রি বলে কিছু নাই। আমি যেটা ডিজার্ভ করি না সেটা আমাকে কেউ দিতে চাচ্ছে মানে সামথিং ইজ ফিশি। হ্যাঁ, এই গেল ফিশিং। আচ্ছা, মেলওয়্যার। মেলওয়্যার আমি বললাম যেরকম, মেলওয়্যার হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যেগুলো আসলে ক্ষতির উদ্দেশ্যে তৈরি করা হয়। এইগুলো সব একই, ভাইরাস, এই দেখো এখানে লেখা আছে ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, স্পাইওয়্যার। ভাইরাস ফাইলের ক্ষতি করে, ওয়ার্ম বলা, এগুলো আসলে আবার নামের পিছনে এগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক আছে। যেমন ওয়ার্ম, সে মনে করো এক কম্পিউটার থেকে এক কম্পিউটার যদি তোমার কম্পিউটারে প্রথমে ইনফেক্টেড হয়েছে, পোকা যেরকম হেঁটে 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 যায় না এদিক ওদিক, ও এক কম্পিউটার থেকে নেটওয়ার্ক দিয়ে অন্য কম্পিউটার, ওইখান থেকে নেটওয়ার্ক, আর এইভাবে পুরা ইয়ে ছড়ায় যায়। ঠিক আছে, আমাদের বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়ে যে টাকাগুলো নিছে মেলওয়্যারের মাধ্যমে। এবং মজার ব্যাপার হইলো, এগুলো বলতে গেলে তো অনেক সময় লাগবে, আমাদের অত সময় নাই, আমি শুধু সংক্ষেপে বলি। বাংলাদেশ ব্যাংক কিন্তু সিকিউর ছিল, ওইখানে কিন্তু যথেষ্ট, তারপরেও কেন হয়েছে যে ওইখানে ইনসাইডার জব বলি আমরা, এই জন্য ব্যক্তি সচেতনতা অনেক বড় একটা ব্যাপার। ওইখানে কোনো একজন, ধরো আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করি, আমার কাছে একটা মেইল আসছে যে একটা সিভি, চাকরির জন্য সিভি পাঠানো হয়েছে। এখন সেই এমপ্লয়ি ওই সিভিটাকে ডাউনলোড করছে এবং এই সিভিটার ভিতরেই ছিল মেলওয়্যার। এই সিভিটা একে 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 এইভাবে সবার কম্পিউটার ইনফেক্ট করছে, নেটওয়ার্কে করছে, যাই হোক তারা অনেক কিছু করে টাকাগুলো ট্রান্সফার করে নিয়ে গেছে। তো মেলওয়্যার, আমরা এখানে এপিটি বলে একটা টার্ম আছে। হ্যাঁ, তো এগুলার আমরা বলি যে দীর্ঘদিন, মানে এরকম না যে তুমি ভাবতেছো যে ক্লিক করলাম কই তো কিছু হইলো না, এটা এখনই হবে তা না। বাংলাদেশ ব্যাংকের ঘটনাটা ঘটতে 1 বছর লাগছে, মানে সিভিতে ক্লিক করছিল 2015 সালে, আর ফাইনাল হ্যাকিং হয়েছে 2016 সালে। এই 1 বছর ওই প্রোগ্রামটা লেখাই হয়েছে এরকম ভাবে, ও ভিতরে 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 তার পুরা কাজ গুছাইছে, তা এবং বাইরের থেকে হ্যাকাররা যাতে অ্যাক্সেস নিতে পারে ওইটা করছে। আচ্ছা, আমরা বারবার বলতেছি হ্যাকার হ্যাকার, হ্যাকার একটা ব্যাখ্যা আমি সামনে দিব সহজ বাংলায়। এইসব দুষ্টু লোক যারা এই ক্ষতিগুলো সাধন করে, এইগুলা ইউজ করে ম্যালওয়্যার, ফিশিং। তাইলে এই হচ্ছে ম্যালওয়্যার। স্পাইওয়্যার, দেখো মেলওয়্যারের মধ্যেই, আচ্ছা ট্রোজান কি, ট্রোজান হচ্ছে ওই একই রকম, কিন্তু যে ট্রোজান সেই তোমরা যদি পড়ে নিও এক সময়, যে ট্রোজান হর্সের যে গল্পটা, গ্রিসের যে ট্রোজানে যেটা হয়েছিল যে কাঠের ঘোড়ার ভিতরে কিছু সৈন্য, মানে তারা কোনোভাবেই শহরের ভিতরে ঢুকতে পারতেন না, তখন তারা কি করছে, একটা কাঠের ঘোড়ার ভিতর অসংখ্য সোলজার ঢুকে কাঠের ঘোড়াটা লক করে রাতের আধারে শহরের বাইরে রেখে আসছে। তারপরে ওই ওরা যখন দেখছে নগর প্রাচীরের উপর থেকে যে এখানে একটা কাঠের ঘোড়া পড়ে রয়েছে, তারা অতি কৌতূহলে বের হইয়া দেখে যে কেউ নাই, শুধু একটা ঘোড়া, তারা ঘোড়াটা টাইনা নিয়ে গেছে তাদের শহরের ভিতরে।
নিয়ে তারা তো খুব খুশি, ভাবছে শত্রুপক্ষ এটা ফালায় রেখে ভয়ে পালাই গেছে। তারা পার্টি শার্টি করে খাইয়া দেয় ঘুমাইছে। এরপরে ঘোড়ার পেট থেকে খুলে সব সোলজাররা বের হয়ে রাতে রাতে পুরো শহর দখল করে নিছে। ওই ট্রোজান হর্স বলে ওইটাকে। হ্যাঁ, সেই ট্রোজান হর্সের গল্প থেকে এটা সে ট্রোজান। ট্রোজান ওই রকম, তোমাকে একটা ধরো আমি একটা তোমার একটা ফাইল দিলাম, একটা প্রোগ্রাম দিলাম, প্রোগ্রামটা দেখলা তুমি এটা একটা ভালো প্রোগ্রাম, কিন্তু এর ভিতরে ঢুকানো আছে খারাপ প্রোগ্রাম। তুমি এই ভালো প্রোগ্রামটা ইনস্টল করলা, সাথেই ওই খারাপটা। হ্যাঁ, তাহলে কি করবো আমরা? অবশ্যই আমরা লাইসেন্স সফটওয়্যার ইউজ করব, পাইরেটেড সফটওয়্যার ইউজ করব না। ভ্যালিডেট সোর্স, সিকিউর সোর্স থেকে প্রোগ্রাম নিব। অপরিচিত কেউ একটা প্রোগ্রাম দিয়ে বললো ভাই এটা একটু ডাউনলোড করে একটু ইনস্টল করবে, এগুলো কিছু করব না আর কি। এটাই হচ্ছে। আচ্ছা, তাহলে ফিশিং, মেলওয়্যার গেল। এরপরে হচ্ছে র্যানসমওয়্যার। র্যানসমওয়্যারও কাইন্ড অফ মেলওয়্যার, বাট এর একটু এটা একটু মানে আরেকটু কি বলে ইন্টারেস্টিং। কিরকম ইন্টারেস্টিং? এর তোমার কম্পিউটার যদি কোনোভাবে র্যানসমওয়্যার ঢুকে, মানে র্যানসমওয়্যারও তো কাইন্ড অফ মেলওয়্যার, কিন্তু এর কাজের ধরনের কারণে এর নাম র্যানসমওয়্যার। সে কি করে আমি তোমাকে দেখাই। এই যে একটা স্ক্রিনশট, যদি সবাই দেখতে পাও, এইটা একজনের কম্পিউটারের স্ক্রিনশট। হঠাৎ করে সে দেখে একদিন অন করে যে তার কম্পিউটার সব ফাইল ফোল্ডার গুলো এরকম আননোন এরকম ছবি টবি এগুলো হয়ে গেছে। সে যেই ফাইলই ঢুকতে যায় সেই ফাইলই কি হয়, সে ঢুকতে পারে না। এবং তারপরে সে ডেস্কটপে দেখে তার এখানে একটা টেক্সট ফাইল রাখা, সে টেক্সট ফাইলটা ওপেন করছে, দেখে এইখানে একটা র্যানসম নোট। র্যানসম নোট মানে ওই যে আমরা যারা কিডন্যাপাররা যখন কিডন্যাপ করে কি করে একটা নোট পাঠায়, ইংরেজিতে বলে র্যানসম নোট। মানে কি, যে আমাকে দিতে হবে, এই টাকা র্যানসম দিতে হবে। বাংলা শব্দটা আমার মাথায় আসতেছে না, এনিওয়ে। হ্যাঁ, তো র্যানসমওয়্যারের কাজ হচ্ছে কি, সে তোমার কম্পিউটার ক্ষতি বলতে সে তোমার সব ফাইলকে ও নিজের একটা ল্যাঙ্গুয়েজে এনক্রিপ্ট করে ফেলবে। এখন এই ফাইল যদি তুমি চাও, এই যে এই মেসেজের মধ্যে বলা আছে যে আমাকে $500 বা $5,000 এবং $1,000,000 চায়। বড় বড় কোম্পানিগুলো যখন এই অ্যাটাকের শিকার হয়, 10 মিলিয়ন $20 মিলিয়ন দিতে হয়। এবং অনেক কোম্পানি দিছেও। কি করবে? তার গুরুত্বপূর্ণ ডাটা, কোটি টাকা দিয়ে এই ডাটা কিনতে পাওয়া যাবে না, তখন সে সারেন্ডার করছে তাদের কাছে। তখন এইটার একটা, এটাকে বলে ডিক্রিপ্টর, একটা কি থাকে, ওইটা যদি তারা দেয়। বাট এরকম অনেক কেস হয়েছে যে তারা র্যানসম নিছে কিন্তু তাকে ডাটাও ফেরত দেয় নাই। ঠিক আছে, মুক্তিপণ। র্যানসম মানে মুক্তিপণ। হ্যাঁ, তো ওরকম আর কি, যে তোমার আমি সবকিছু লক করে দিছি, এখন তুমি ফেরত আসতে চাইলে আমাকে টাকা দাও, তাহলে পাবা। সো এগুলোর থেকে সাবধান থাকতে হলেই আমাদেরকে কি করতে হবে? সাইবার সিকিউরিটি অ্যাওয়ার্ড থাকতে হবে। আচ্ছা, আরেকটা কি, আমি একটু ফাস্টার করি। ডিডোস অ্যাটাক। ডিডোস অ্যাটাকটা ডিনায়াল আমরা বলি আর কি, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ডিডোস অ্যাটাকটা কি এত ডিটেইলে আমি না যাই, এটা এক ধরনের অ্যাটাক। ওই যে আমরা সার্ভারের কথা বলছি, সার্ভার কি, এই যে কোথাও না কোথাও একটা বড় কম্পিউটার, আমি সহজভাবে বললাম যেহেতু তোমাদের অনেক এইচএসসি, যে আমরা বলি সার্ভার মানে এটা অনেক পাওয়ারফুল একটা বড় কম্পিউটার, আমাদের বাসার কম্পিউটার মতো না। এগুলোতে এই যে আমরা যে ব্রাউজ করি, তুমি যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইটে যাও, এই ওয়েবসাইটটা এরকম কোন একটা সার্ভারে রক্ষিত আছে। তুমি বেসিক্যালি ইন্টারনেটের মাধ্যমে ওই সার্ভারে লগ ইন করো, বা ওই সার্ভারে রিকোয়েস্ট পাঠাও, ওই সার্ভার তোমাকে তুমি যা যা দেখতে চাচ্ছ দেখায়। তো এখন হয় কি, যে আমি চাচ্ছি, আমি ধরো আমার ভাল লাগতেছে না আইসিটি অলিম্পিয়াড, হ্যাঁ, অন্য একটা কিছু বলে আমার দারাজ ভাল লাগতেছে না, তাহলে আমি কি করবো? এখন দারাজ ভাল লাগবো না, আমি কি করবো আসলে, কিভাবে ঠেকাবো? তো আমি একটা অ্যাটাক করবো। অ্যাটাকটা কি? অ্যাটাকটা হচ্ছে যে দারাজ যে সার্ভারে আছে তার তো একটা ক্যাপাসিটি আছে, যে একই সাথে সে 5 লাখ ইউজার হ্যান্ডেল করতে পারে। 5 লাখ তো বাড়ির কাছে কথা না, এট এ টাইম কনকারেন্টলি, যে একই সাথে 5 লক্ষ ইউজার ঢুকছে, কোনো সমস্যা হবে না। কিন্তু 5 লক্ষর বেশি হইলে সে আর তার যে ক্যাপাসিটি, তার যে হার্ডওয়্যার, সে আর দিতে পারবে না। তখন কি হয়? তাহলে ডিডোস অ্যাটাকটা করে কি, হ্যাকাররা সম্মিলিত ভাবে কিছু প্রোগ্রামের মাধ্যমে ওই সুনির্দিষ্ট সার্ভারের আইপিতে এরকম এই রিকোয়েস্ট পাঠাইতে থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, ফ্লাডেড করে দেয়, আমরা বলি ফ্লাডেড করে দেয়, ভাসায় দেয়। তো এখন ওই যে বললাম 5 লাখের জায়গায় যখন একসাথে 6 লাখ 7 লাখ রিকোয়েস্ট আসবে, ওই সার্ভারটা আর কোনো, এখন এটা করছে যে আমি দুষ্ট লোক আমি করছি, আর তোমার প্রয়োজন তুমি ওই ওয়েবসাইটে ঢুকবা, কিন্তু তুমি তো আর ঢুকতে পারতেছো না।
সো এটা হচ্ছে ডিডস অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক এটা একটু গুরুত্বপূর্ণ, আমি একটু দুই লাইনে বল দিই। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক মানে এটার শাব্দিক অর্থ যেরকম যে ম্যান ইন দ্য মিডল মানে মাঝখানে একটা লোক। তাইলে এখন তুমি কি করো, তুমি ফেসবুকে যাও, তুমি ডাইরেক্ট তোমার মোবাইল বা ল্যাপটপ থেকে ফেসবুকে ঢুকো, এখানে তোমাদের দুজনের মধ্যে তো কিছু নাই। এখন একটা লোক যদি তোমাদের দুজনের মাঝখানে ঢুকে পড়ে তাহলে সে হলো ম্যান ইন দ্য মিডল। তাহলে ম্যান ইন দ্য মিডল এটাকে কি হয়, ম্যান ইন দ্য মিডল এটাকে যেটা হয় যে আমি আমার ব্রাউজারে লিখলাম facebook.com, দেখলাম ফেসবুকের পেজ আসছে, আমি এবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম এন্টার, কিন্তু ঘটনা কি হলো, আমার ইউজার নেম পাসওয়ার্ড চলে গেল হ্যাকারের কাছে। কিভাবে পাইলো সে? এইটা কি বলে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। মানে হইলো কি, মাঝখানে কেউ একজন বসে, আমি আসলে যে ফেসবুক পেজটা দেখছি না, এটা একটা হুবহু নকল পেজ ফেসবুকের মতো। তো আমি ফেসবুক বন্ধ করে ইউজার নেম পাসওয়ার্ড লিখে এন্টার দিছি, এইটা সোজা চলে গেছে ওর কাছে, ও এবার এটা দিয়ে করবে। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক থেকে মানে বাঁচার সবচেয়ে বড় মানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক আমাদের পার্সোনাল লাইফে সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা কোথায় থাকে আমি বলি। আমরা দেখা যায় একটা রেস্টুরেন্টে যাই, একটা ক্যাম্পাসে যাই, দেখি একটা ফ্রি ওয়াইফাই, আমরা অনেকেই আছে যেহেতু স্বাভাবিক আমরা ছাত্র, আমাদের ডাটা কেনা ভাই, আমরা অনেক খুশি হই একটা ফ্রি ওয়াইফাই পেলে সাথে সাথে কানেক্ট হই। এইটা খুবই মারাত্মক ধরনের ভুল। হয়তো হইতে পারে বাংলাদেশে এখনো, কিন্তু স্কিল যে নাই তাও কিন্তু না। তো তুমি যে ফ্রি ওয়াইফাইটা দেখতেছো, ম্যান ইন দা মিডল অ্যাটাক বেশিরভাগই হয় এইভাবেই যে আমরা একবার একটা টেস্ট করছি, আমরা একটা মার্কেটে গিয়ে আমরা এরকম একটা ফ্রি ওয়াইফাই স্পট করে চুপ করে বসে আছি, আমরা মনে হয় 3 থেকে 4 ঘন্টায় 350 ইউজার নেম পাসওয়ার্ড কালেক্ট করছিলাম। আমরা কোনো ক্ষতি হলো, আমরা জাস্ট এটা সার্ভে দেখানোর জন্য। হ্যাঁ, যে ওই দেখা গেছে মার্কেটে যারা আরে দেখতো নতুন ওয়াইফ, ফটাফট একজন দেখে সবাই বলতেছে, সবাই সব কানেক্ট হচ্ছে, এবং কানেক্ট হয়ে তারা প্রথমেই যায় ফেসবুক ট্রাই করতে বা ইউজার নেম পাসওয়ার্ড এভাবে তাদের কাছে। সো এইটা আমরা সব সময় ফ্রি ওয়াইফাই থেকে, একদম একটা আছে যে আমি আমার ভাইয়ের বাসায় গেলাম, ভাইয়ের নেটওয়ার্ক জানি, ওইটা এক জিনিস। রাস্তাঘাটে অপরিচিত জায়গায় বৈশা রয়েছে, হঠাৎ দিকে একটা আরে ওয়াইফাই তো আছে এখানে সিগন্যাল দেখাচ্ছে, মানে আমি কানেক্ট হয়ে গেলাম। সো এটা করা যাবে না। আচ্ছা, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে হ্যাকাররা এই যে হ্যাক করে অনেক প্রসেসের মধ্যে এই যে একটা প্রসেস সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ হ্যাকাররা আসলে কি করে, মানে বাংলা এটার অর্থ কি দাঁড়ায় যে সামাজিক ইঞ্জিনিয়ারিং এরকম তো ব্যাপারটা। হ্যাঁ, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো আমি আমি হয়তো স্পেসিফিক একজন ব্যক্তিকে টার্গেট করছি যে আমি তার ফেসবুক পেজ হ্যাক করব। এখন তাইলে আমি কি করি, আগে আমরা ওই একটা পার্ট আছে, এই পার্টটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ কিছু কাজ। কিরকম, আমি দেখবো তার ব্যক্তিগত জীবনে তার গাড়ির নাম্বার, তার বার্থ অ্যাড্রেস, তার ওয়াইফের বার্থ মানে বার্থডে, তার বাচ্চা। নর্মালি এটা হিউম্যান একটা, আমরা বলি যে হিউম্যান একটা টেন্ডেন্সি, তুমি যখন পাসওয়ার্ড দাও কমনলি যারা 1 2 3 4 5 দেয় তাদের তো কথাই নাই, বাকিরা হয় কি দেখা যায় আমি নামের শেষে যেহেতু মনে রাখতে হবে আমি আমার জন্মসাল, বাচ্চার জন্ম, এরকম কমন। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ হ্যাকার এই কাজগুলোই করে। বা এই যে অনেক সময় ফোন আছে, ওই যে ওইটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ওই যে বিকাশ থেকে তোমাকে ফোন দিল, যে আমি বিকাশ অফিস থেকে বলছি, গতকালকে আমার অফিসে আমাকে ফোন দিছে, গতকালকে আমাকে ফোন দিয়ে এক মহিলা বলতেছে আমি ডাচ বাংলা ব্যাংক থেকে বলছি, আপনার অ্যাকাউন্টটা। আমার আর মানে ধৈর্য হয় না, আমি অন্য সময় আমি অনেকক্ষণ ফান করি, তাদের সাথে কথা বলি, তাদেরকে আস্তে আস্তে সামনে নেই। হ্যাঁ, কালকে আমি খুব ব্যস্ত ছিলাম, তাই বললাম যে আপু আমার এখন সময় খুব কম কথা বলার, আপনি অ্যাকাউন্ট লক করে দেন, যা খুশি করেন। এটা বলার সাথে সাথে সে কেটে দিছে। তো এই যে এটাই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এইভাবে ফোন করে, এটাকে বলা হয় ফিশিং। ওই যে ফিশিং, এটা হলো ভয়েস ফিশিং মানে ফিশিং, বাট পার্ট অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তারপরে আছে আমরা বলি শোল্ডার সার্ফিং। শোল্ডার সার্ফিং মানে তুমি বসে বসে কম্পিউটারে পাসওয়ার্ড দিচ্ছ, ঠিক তোমার পিছনে দাঁড়ায় আমি তোমার কাঁধের উপর দিয়ে দেখে নিচ্ছি। অনেক সময় হয় যে আমরা আসলে এগুলো খুব লাইটলি নেই, যে আমার পরিচিত ও দাঁড়ায় আছে আমি ওর মধ্যে। আহ, এখন তার পাশাপাশি আরেকজন লোক যে দেখতে পাচ্ছে না আমি যে কি পাসওয়ার্ড টাইপ করতেছি বা কি। হ্যাঁ, সো এইটা একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এরকম কিছুই। আরেকটা আছে ইভস ড্রপিং, তুমি গোপন কথা, তুমি তো ফোনে বা আমি আমার ফোনে আমার মাকে বলতেছি আম্মা তুমি এই যে তোমার বিকাশ আমি সেট করে দিয়েছি, তোমার একজন কান পেতে শুনে ফেললো, ইভস ড্রপিং।
এবং এগুলো করেই আলটিমেটলি এই তথ্যগুলোর সমন্বয় করে এরপরে হ্যাকাররাও তো মানুষ, তারা কিছু টুলস ইউজ করে, তারা কিছু মানে মেথড ইউজ করে, তাদের কাছে জিন পুরি নাই যে তারা ফু দিয়ে হ্যাক করে ফেলে। এক হচ্ছে আমাদের অসাবধানতা, আমাদের অসচেতনতা, আর দুই হচ্ছে তাদের কিছু ট্রিক। আচ্ছা, এই দুইটা তো দেখেছি। এই যে আরেকটা কম্পিউটারের ছবি আমি দেখাচ্ছি এখানে, তার র্যানসমওয়্যার অ্যাটাক হওয়ার পর তার স্ক্রিন এরকম পুরো লক হয়ে গেছে, ইউর সিস্টেম হ্যাজ বিন ব্লকড। হ্যাঁ, এটা এই যে ম্যান ইন দা মিডল অ্যাটাক, এই যে ইউজার ওয়েব অ্যাপ্লিকেশন, মাঝখানে হ্যাকার বসা, সে এখান থেকে একটা ফেক ওয়েবসাইটের মাধ্যমে এই করতেছে। আচ্ছা, এখন ওই যে হ্যাকার 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 আমরা বলতে, আসলে হয় কি, কোন সিস্টেমে অবৈধভাবে ঢোকা, কোন কম্পিউটারে অবৈধভাবে ঢোকা বা ঢুকে তার তথ্য ম্যানিপুলেট করা, তথ্য চুরি করা, এগুলো কি আমরা বলি হ্যাকিং। হ্যাঁ, তো এই যে যারা করে এই কাজটা, তাদেরকে আমরা বলি কি, তাদেরকে বলি হ্যাকার। তো হ্যাকার আমরা প্রচলিত ভাষায় এখন বলি যে কয়েক ধরনেরই হ্যাকার আছে। তার মধ্যে গুরুত্ব মানে মূল তিনটা হইলো, আমরা বলি একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার কারা? আমরা যারা তথ্য প্রযুক্তি বা সাইবার সিকিউরিটি জগতে কাজ করি, আমাদের কি করতে হয়, নিজেদের প্রয়োজনে আমার দেখতে হয় যে আমার নিজের ওয়েবসাইটটাই আসলে হ্যাক করা যায় কিনা। আমি চেক না করলে কিভাবে বুঝবো? আমাকে চেক করে তো দেখতে হবে। তো ওই জন্য দেখা যায় হ্যাকাররা যে টুলস ইউজ করে, ওই একই ধরনের টুলস আমরা ইউজ করে আমরা কিছু টেস্টিং করি, কিন্তু আমরা কিন্তু কারো অনুমতি ছাড়া এই কাজটা করি না। আমার অফিস ছাড়াও আমি যদি অন্য কারোটা করি, সেটাও আমি তাদের অনুমোদন সাপেক্ষে। কেউ যদি আমাকে বলে যে ভাই আমার ওয়েবসাইটটা, তখন হয়তো আমি করলাম। তাইলে এরকম যারা করে এরা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। মানে এরা অন্যের ক্ষতি সাধন করার জন্য হ্যাকিং করে না, এরা হ্যাকিং করে হচ্ছে এই সিস্টেমটার দুর্বলতা খুঁজে বের করার জন্য, যাতে সেই সিস্টেমের দুর্বলতাটা খুঁজে পেয়ে সেটাকে আবার প্রোটেক্ট করা যায়। কারণ আমি যখন জানবো যে আমার বাসার ওই গ্রিলটা দুর্বল, তখন না আমি ওইটা পাল্টে একটা মোটা গ্রিল লাগাবো। এখন আমি আমার বাসায় কোনো টেস্টই করলাম না, আমাকে চোরের মতো করেই বাসা চেক করতে হবে, যে দেখি তো পেন্সিল দিয়ে বা ই দিয়ে খোঁচা দিয়ে আমার তালাটা খুলে ফেলা যায় কিনা, তাই না? তো এটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকিং। তারপর হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এরা, এদের ইন্টেনশন পিওরলি ব্যাড, এরা খারাপ কাজের উদ্দেশ্যেই করে। এরা অবৈধভাবে তথ্য চুরি করে, ক্ষতি করে। তাদের মূল উদ্দেশ্য আসলে একটাই, টাকা। টাকার বিনিময়ে এরা এগুলা করে। হয় কেউ তাকে হায়ার করে যে তুমি ওই কোম্পানির একটু ক্ষতি করে দাও, অথবা এরকম কোম্পানি আছে। আর এরপর আরেকটা আছে গ্রে হ্যাট হ্যাকার। এরা আসলে ম্যাক্সিমাম সময় ভালো কাজই করে, বাট কখনো কখনো দেখা যায় এরা হয়তো একটু ফিনান্সিয়াল একটু ইয়ের জন্য একটু হয়ে গেল আর কি। তো এই হচ্ছে। আচ্ছা, আমরা মোটামুটি সাইবার সিকিউরিটি সম্পর্কে সব বলে ফেলছি। আমরা এখন যেটা আমি তোমাদেরকে দুইটা টিপস দিব, যে দুইটা টিপস দিয়ে তোমরা দেখতে পারবা, হ্যাঁ, যে আসলে তোমরা কতটুকু সিকিউর। আর আরো কিছু পয়েন্টের আছে যে সাইবার আক্রমণ থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায়। একটা হচ্ছে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা, আর কি টু স্টেপ ভেরিফিকেশন, ওটিপি, এগুলো আমরা জানি। নিয়মিত ডাটা ব্যাকআপ রাখা, আর মোবাইলের ছবিগুলো একটু ব্যাকআপ রাখা, যাতে কিছু না হয়ে গেলে কান্নাকাটি করতে না হয়। এবং সম্ভব হলে আমি যদি কম্পিউটার কেনার ক্ষমতা রাখি, তাইলে আমি আর 2000 টাকা দিয়ে একটা অ্যান্টিভাইরাস বা এন্ড পয়েন্ট সিকিউরিটি রাখতে পারি। এটা করা। এবং অবশ্যই আমরা অচেনা লিংক, ফাইল, ইমেল খোলার আগে বুঝে সুঝে ক্লিক করব। টোপ দিলেই সেটা নিয়ে নিব না, ঠিক আছে? আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এই ব্যাপারটাতে। এটাতে যদি আমরা সতর্ক থাকি, প্লাস আরো কিছু জিনিস আছে। ফেসবুক, এখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখা যায় সবারই ইচ্ছা করে ছবি শেয়ার করা, ব্যক্তিগত ছবি শেয়ার করা, এই করা, এইসব ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, করা উচিত। না হলে পরে এগুলো নিয়ে নানা রকম ভোগান্তি আমাদের উপর নেমে আসে। সাইবার বুলিং, অনলাইন হয়রানি চিনব প্রতিকার, এই যে ওইটাই আমি বলতেছিলাম আর কি। আল্লাহ না করুক যদি আমাদের কারোর সাথে এরকম হয়, তাহলে আমাদের কি করতে হবে? স্ক্রিনশট নিতে হবে, প্রমাণ সংরক্ষণ করতে হবে, যথাযথ কর্তৃপক্ষকে জানাইতে হবে। নিজে নিজে ভিতরে গোপনে আমরা ছোট ভয় পাইয়া কাউকে বললাম না, না, সে ব্ল্যাকমেল করতে চাচ্ছে, আমি কখনোই তার ব্ল্যাকমেলকে মেনে নিব না। সেটা যত খারাপ সিচুয়েশনই হোক, আমি আমার বাবা মার সাথে শেয়ার করব, আমার শিক্ষকের সাথে, অভিভাবকের সাথে শেয়ার করব, ঠিক আছে?
তো এই হচ্ছে মূল আমাদের সচেতনতা, এটা একটা ইম্পর্টেন্ট থিং। দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহার, সচেতন নাগরিকের মতো। অনলাইনে ফেসবুক একটা পোস্ট পাইলাম, সবাই আমিন বলে যাবেন, সাথে সাথে শেয়ার দিয়ে দিলাম, এটা যাতে আমরা না করি। যে কোনো তথ্য বা স্লাইড শেয়ার করার আগে অবশ্যই সেটা যাচাই করি যে এটা আসলে কতটুকু ট্রু। হ্যাঁ, ম্যাক্সিমাম, আর এখন এআই আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু একটু বিচার বুদ্ধি খাটাইলে এটা বোঝা যায়। হুটহাট করে আমরা কোনো কিছু শেয়ার না করি। নিরাপদ ডিজিটাল বাংলাদেশ আমাদের সম্মিলিত দায়িত্ব। সো আমরা এগুলোকে, এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে নিজের থেকে আরো পড়াশোনা করে এগুলো সম্পর্কে জেনে আরো সচেতনতা বৃদ্ধি করা। আচ্ছা, এইখানে আমি একটা ওয়েবসাইটের নাম দিছি, haveibeenpond.com। এই ওয়েবসাইটটাতে তোমরা যাবা, যে এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস লিখবা, লেখার চেক দিবা, দিলেই দেখবা তোমাদের ইমেল অ্যাড্রেসটা কি, ডাটা কি কোথাও চুরি হয়েছে কিনা, হ্যাক হয়েছে কিনা। যদি দেখো যে হ্যাঁ, বলে যে হ্যাক হয়েছে, তাইলে অবশ্যই সাথে সাথে তোমার পাসওয়ার্ডটা পাল্টায় নিবা এবং চেষ্টা করবা বড় করে করতে। এইটা একটা হ্যাভ আই বিন পন্ড, এটা একটা আমি লাগে, আমি মেসেজে দিয়ে দিচ্ছি কথা বলা শেষে লিঙ্কটা। হ্যাঁ, আমি দেখাই, লাগুক 5টা মিনিট, সমস্যা নাই। আমার পেজ কি দেয়াল ভাই দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে এইখানে আমি এই পেজটাতে গেছি, হ্যাভ আই বিন পন্ড। হ্যাঁ, এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস লিখছি, লিখে চেক দিছি। দেওয়ার সাথে সাথে কি বলতেছে, 4 ডাটা ব্রিচেস, 4টা ডাটা ব্রিচ। মানে আমার এই ইমেলটা আমি হয়তো কোনো ওয়েবসাইটে সাবমিট করছি, এরকম 4টা ওয়েবসাইট হ্যাক হয়েছে। সো আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড অলরেডি চলে গেছে, এগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি হয়। হ্যাঁ, ডিপ ওয়েব আছে, ওইখানে বিক্রি হয়। আমি এটা আমার অনেকদিন আগের, এরপর আমি পাসওয়ার্ড সাথে সাথে চেঞ্জ করছি, আল্লাহর রহমতে আমার কিছু হয় নাই। আচ্ছা, সেম আবার আমি আমার আরেকটা ইমেল অ্যাড্রেস দিই। আগের ইমেল অ্যাড্রেস যেটা দেখালাম ওটা আমি সব জায়গায় ব্যবহার করি, আর এই ইমেল অ্যাড্রেসটা আমি প্রফেশনালি ইউজ করি, সো আমি খুব বুঝে শুনে ইউজ করি। এই যে এখানে আমাকে সে কনগ্রাচুলেট করছে যে 0 ডাটা ব্রিচেস। মানে এখন পর্যন্ত আমার এই ইমেইলের পাসওয়ার্ড তথ্য কোথাও, এটা জাস্ট একটা সিম্পল মেথড, আমি বলতেছি না যে এটা, এটা একটু সচেতনতা বৃদ্ধির জন্য আর কি। আরেকটা গুরুত্বপূর্ণ সাইট আছে, সেটাকে আমরা বলি ভাইরাস টোটাল। এইটা খুব কাজের একটা জিনিস। যে কোনো আননোন, ওই যে বললাম, এখন ধরো একটা ফাইল আসছে, সবকিছুই ঠিক মনে হচ্ছে, আইসিটি বাংলাদেশ ঠিক, সবই ঠিক আছে। তো এখন আমি সচেতন, আমি যদি আমি চাইলে কি করতে পারি, আমি এই ফাইলটাকে, এই যে ওয়েবসাইটটা আছে, নাম হচ্ছে কি ভাইরাস টোটাল। ভাইরাস, তোমরা গুগলে গিয়ে জিমেল লিখলে ওয়েবসাইট চলে আসবে, এই যে virustotal.com। পৃথিবীর যত বিখ্যাত ই কোম্পানিরা আছে, এই যে অ্যান্টিভাইরাস কোম্পানিরা বেসিক্যালি এটা চালায়, এখানে সমস্ত ইয়ের ভাইরাসের স্যাম্পল এবং ডাটাবেস আছে। তো তুমি যে কোনো ফাইল, সেটা যদি 650 MB নিচে হয় এইখানে, এবং এটা ফ্রি, এটা রিয়েল ফ্রি। এইখানে ওদের স্বার্থ আছে, যে আমি একটু আগেই বলছি যে আসলে ফ্রি বইলে ওয়ার্ল্ডে কিছু নাই। এখানে তার স্বার্থ কি, যদি তুমি একটা নতুন মানে ভাইরাস সম্বলিত একটা ফাইল এখানে আপলোড করো যেটা তার ডাটাবেজে নাই, তাহলে সেইটা পাইলো, সেটা নিয়ে গবেষণা করে এটার অ্যান্টিভাইরাস বানাবে। এই জন্য সে ফ্রি দিছে আর কি। তো তুমি এখানে ফাইল আপলোড করতে পারো, ইভেন কোনো ওয়েবসাইট, যে ওয়েবসাইটটাতে ক্লিক করতে বলা হচ্ছে ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে সার্চ দিয়ে বলতে পারো, এবং আইপি দিয়েও আমরা এটা চেক করতে পারি। সো এইটা আরেকটা মেথড, এবং এটা বেশ ভালো মেথড মোটামুটি। থার্ড হচ্ছে যে আমি যেটা বললাম, যে আমরা চেষ্টা করব কি, যে না করতে, অ্যান্টিভাইরাস ইউজ করতে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই রিয়াল ভাই একটু মাইকটা অন করে দেন, আমি 5 মিনিট নেই, সমস্যা নাই। যদি কারো কোশ্চেন থাকে 5 মিনিট আমি কোশ্চেন নিব, সমস্যা নাই। জি, আপনাদের যাদের যাদের সাইবার সিকিউরিটি রিলেটেড কোয়েশ্চেন এই আছে কাইন্ডলি রিলেটেড হ্যান্ড কোশ্চেন রেজ আর কি, করবেন। হ্যাঁ। জি, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, আমরা নাম কল করলে আপনার কোয়েশ্চেনটি ভাইকে বলবেন। নাফিজা আক্তার।
জি জি আপু বলেন। সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি ভাইকে জিজ্ঞেস করতে পারেন, ভাই চেষ্টা করবে আপনাদের কনফিউশন গুলো ক্লিয়ার করার। ভাইয়া আই থিংক কারো কোনো কোয়েশ্চেন আচ্ছা নেই আপাতত। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ যাবত আমার কথা শোনার জন্য। জি, হ্যালো। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? জি জি আপু জি বলেন, নাফিস। শুনতে পাচ্ছি আমি। স্যার, আমার কোশ্চেন হলো লাইক হ্যাকার যদি আমার ফোন হ্যাক করে তাহলে কি আমার ক্যামেরা কি অফ হুম, হয়ে যাবে? হ্যাঁ মানে লাইক এটা আমার ডিপেন্ড ফোনের করবে সব হ্যাকে বাট ডাটা হ্যাঁ মানে এটা ডিপেন্ড করবে কি ধরনের প্রোগ্রাম সে, যদি সে ওরকম প্রোগ্রাম দিয়ে হ্যাক করে তাহলে কেউ চাইলে আপনার ক্যামেরা, আপনার মোবাইলের সব ফাইল, ইভেন আপনার মাইক্রোফোনের কন্ট্রোলও সে নিতে পারে। এই জন্য আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করি আমরা এলোমেলো যে ওই যে কোনো প্রোগ্রাম না খুব জেনে না বুঝে সেগুলো ইনস্টল করব না এবং অপরিচিত কোনো লিংকে ক্লিক করব না। এইটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। হ্যাকার এইভাবে হ্যাক করতে পারবে না যদি না আমি লিংকে ক্লিক করি অথবা তার দেওয়া কোনো একটা সফটওয়্যার ইনস্টল না করি, ততক্ষণ পর্যন্ত সে পারবে না। ধন্যবাদ। আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বল। ভাইয়া আমি একবার মানে এমনিতে একটু শেখার জন্য একটা একটা ওয়েবসাইট ওটা আমি টেলিগ্রামে পেয়েছিলাম। ওটা দিয়ে আচ্ছা মানে আমি যদি ওটা কাউকে সেন্ড করি এবং সে যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে আমি ওর ক্যামেরার অ্যাক্সেস পেয়ে যাব। কিন্তু আমি হ্যাঁ দেখলাম হ্যাঁ হ্যাঁ যে ওটা শুধু আমার যে নেটওয়ার্ক, মানে আমার যে ওয়াইফাই নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের ভিতরেই হচ্ছে, বাইরে কোনো কিছু হচ্ছে না। এটা কেন? এইখানে আসলে যেটা হয়েছে যে বাইরের আইপির সাথে এগুলো আরো কিছু, উনি আপনাকে যতটুকু দিছে আপনাকে ইন্টারনালি দিছে। আপনি ধরেন আপনি আমার এখানে দিবেন, তো এইখানে তো মাঝখানে অনেক সিকিউরিটি ফায়ারওয়াল আছে, রাউটার আছে, হ্যাঁ। তো এগুলোর জন্য প্রসেস করার জন্য আরো ডিপ লেভেল আরো কিছু টেকনোলজি আছে, হ্যাঁ। উনি আপনাকে যেটা দিছে এটা আপনাকে এরকম দেখানোর জন্য যে সাইবার সিকিউরিটি কি হয় এরকম একটা জিনিস দিছে, যেটা আপনার লোকাল আইপিতে হবে। রিয়েল আইপি তো হইতে গেলে মাঝখানে অনেকগুলো ফায়ারওয়েল আছে, প্লাস ওই অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম আপনাকে কেউ ফ্রিতে শেয়ার করবে না, হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, টর বা সময় শেষ, তারপর আমি সংক্ষেপে, একজন রিকোয়েস্ট করছে টর এবং ডার্ক। আচ্ছা ডার্ক ওয়েভ হচ্ছে গিয়ে আমরা বলি যে সমুদ্রে যে হিমবাহ পানির উপরে যতটুকু দেখা যায় তার নিচে অনেক বেশি থাকে। আমরা আসলে যে ইন্টারনেট ইউজ করি বলা হয় যে রিয়েল ইন্টারনেট ওয়ার্ল্ডের এটা 5 বা 10%, বাকি পুরাটাই আছে যেটাকে আমরা বলতেছি ডার্ক ওয়েভ, কোন ক্ষেত্রে আমরা মারিয়ানা ওয়েভও বলি, মারিয়ানা ট্রেঞ্জের থেকে আর কি। তো এইটা এরকম একটা নেটওয়ার্ক যেখানে তথ্যকে ওইভাবেই মানে এইটা এই মানে মানে যে ইন্টারনেট যে বডিরা চালায় তারা কিছু রুলস রেগুলেশনস এর মধ্যে চলে বিধায় এখানে একজন একজনকে ট্রেস করা মানে জবাবদিহিতা আছে। সহজ কথা হলো একটা হচ্ছে আইনের দেশ, একটা আইন ছাড়া দেশ যদি হয়, যেরকম একটা শহর যদি থাকে যেখানে কোনো আইন নাই তাহলে তো এখানে যে যা খুশি তা করতে পারে, তাই না? তো ডিপ ওয়েভ ডার্ক ওয়েভ যাই বলি, ডার্ক বলা হয় ওই যে যেহেতু এখানে সব মানে ইলিগাল কাজ কাম হয়, সবকিছু বিক্রি হয় কেনা বাজিতে, এই ডার্ক ওয়েভ হচ্ছে এরকম একটাই। আর টর ব্রাউজারতেই আসলে ডার্ক ওয়েভ ইউজের জন্য বলা হয় যে টর ব্রাউজার ইউজ করলে নরমালি আপনি যখন বাসার এইসব ব্রাউজার ইউজ করেন আপনার প্রতিটা আপনার আইএসপি তে লক থাকে কোন আইপি থেকে কে কোন আইপি তে গেল, বাট থ্রু টরে গেলে এইটা ফাইন্ড আউট করাটা টাফ। বাট আইএসপি কিন্তু বুঝতে পারে আপনি টর ইউজ করতেছেন, এটা মাথায় রাখবেন। আপনি টর দিয়ে কোন সাইটে যাচ্ছেন এটা আইএসপি না বুঝতে পারলেও আপনি টর ইউজ করতেছেন এটা আইএসপি বুঝতে পারে। তো এই হচ্ছে টর আর ডার্ক ওয়েব, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আসলে সাইবার সিকিউরিটিতে এই অংশটা আসলে ওইভাবে আমরা করি না, আর এগুলো অনেক বিশাল সাবজেক্ট, এত স্বল্প সময় এগুলো কভার করা টাফ। বাট ওই যে বললাম ডার্ক ওয়েবটা হচ্ছে এরকম একটা অংশ ইন্টারনেটের যেগুলো আসলে যেরকম গুগল ব্রাউজার বা নর্মাল ব্রাউজারে পাওয়া যায় না, ওইখানে ওই জগৎটাই অন্যরকম।
আচ্ছা, এখন আপনারা যেসব কোশ্চেন করতেছেন এইগুলো আসলে এখানকার পার্ট না, এগুলো আগ্রহ থাকলে শেখা যাবে ধীরে ধীরে। তবে আমি সবাইকেই বলবো আপনাদের আগ্রহ থাকা খুবই ভালো, আমিও এপ্রিসিয়েট করি, বাট ইন্টেনশন যাতে খারাপ না থাকে। আপনি সাইবার সিকিউরিটিতে কাজ করবেন অ্যাজ এ হোয়াইট হ্যাট হ্যাকার বা ওই লেভেলে সিকিউরিটি এক্সপার্ট, আপনি অবশ্যই সাইবার ক্রাইমে কোনোভাবে নিজেকে সংযুক্ত করবেন না। তো ধন্যবাদ সবাইকে, আবার হয়তো কখনো কোনো দিন কথা হবে। জি, ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করেছেন। থ্যাংক ইউ আমি আশা করছি সবারই মোটামুটি কনফিউশন গুলো ক্লিয়ার হয়েছে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আমি জি কুইট ভাইয়া, করি। জি ভাই, অবশ্যই ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।